কিরে আবুল, এমনভাবে দাঁড়িয়ে গেছিস যে কোনো কিছু কি হয়েছে? হাঁটতে হাঁটতে হ্যাং হয়ে গেলি মনে হলো। না, কিছু না। ভার্সিটিটা কত বড় রে ভাই। দেখ, আমার জন্য তুই এখানে পড়ার সুযোগ পেলি। হুম, চল তো ক্লাসরুম খুঁজে বসি। আচ্ছা, আমরা কোন ডিপার্টমেন্টে যেন? উষ্টা খাবি নাকি শালা? এত তাড়াতাড়ি ক্লাসরুমে গিয়ে কি ছিড়বি? বাইরে ঘুরে ঘুরে দেখ, ভার্সিটিতে পড়ার সব, তাহলে দুজনেরই মিটল। পরানটা জুড়িয়ে গেল এত সুন্দর সুন্দর রমণী দেখে। বন্ধু দেখ, ওটা সেই না? ভালো হতে পয়সা লাগে না। দেখ কইতাছি, এখনো সময় আছে, ভালো হয়ে যা। প্রচুর পড়তে হবে। এখন শুধু পড়াশোনা করে ভালো একটা চাকরি করা বাকি আছে। ইনশাআল্লাহ ওটাও পূরণ হবে। কি বলিস বন্ধু? হুম, আচ্ছা চল, তারপর দুজনে হাঁটতে শুরু করি। চলেন পরিচয় হওয়া যাক। আমি আকাশ আহমেদ নীল, আর যার সাথে কথা বলছি সে নিলয়। এবার আমরা অনার্স প্রথম বর্ষে। বাবা মা থাকলে তাদের সাথে পরিচয় করে দিতাম, কিন্তু নাই, তাই পরিচয় করে দিতে পারছি না। আল্লাহ আমার কপালে বাবা মায়ের আদর ভালোবাসা তেমন রাখেনি। এত দূর পর্যন্ত আসা নিজের প্রচেষ্টায়। দুজনে এক জায়গায় বসে ফোন টিপছি আর কথা বলছি, তখন মনে হলো সামনে এসে কেউ দাঁড়িয়েছে। সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে। আমি কিছু বলার আগেই নিলয় বলল, ভাই, র্যাগিংয়ের শিকার হতে হবে নাকি? এতক্ষণ পর্যন্ত তো সব কিছুই ঠিক ছিল, কিন্তু এখন তো দেখছি সব কিছু ঘেটে কি রে ইরা, তুই কি এদের র্যাগিং দেওয়ার কথা ভাবছিস? কিভাবে কি করা যায় বলতো? অনেকভাবেই দেয়া যায়, কিন্তু আমি এদের র্যাগিং দেবো না। তাহলে এখানে আসলি কি জন্য? আজকে নতুন নতুন আসবে, সবাইকে তো র্যাগিং দিতে হবে নাকি? সিনিয়র হয়ে এইটুকু অধিকার তো আমাদের আছে নাকি? না হলে মজা কোথায় হলো বলতো? চল গিয়ে র্যাগিং দিই, না হলে সারা দিনটাই ভালো যাবে না। আচ্ছা চল যাই। আচ্ছা চল তাহলে। কি জন্য যে এখানে আসলি বুঝলাম না। মেয়েগুলো চলে গেল। আমি আর নিলয় মেয়েগুলোর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। কিছু বুঝলাম না। তুই কিছু কি বুঝতে পেরেছিস? আমিও কিছু বুঝলাম না। মেয়েগুলো এলো, দাঁড়ালো, আবার চলে গেল। আচ্ছা, ওই মেয়েগুলো এখানে বসে থাকে না তো? হয়তো ওদের জায়গায় ভুল করে বসে গেছি। হতে পারে, কিন্তু কিছু বললো না কেন? আব্বে ধুর, বাদ দে, ওরাই ভালো জানে কি জন্য আমাদের কাছে এসেছিল। আচ্ছা, যে ছেলেটা ব্ল্যাক শার্ট পরা ছিল ওই ছেলেটার দিকে ওভাবে তাকিয়েছিলি কেন? একবারে খুব গুরুত্ব দিয়ে দেখছিলি? আগে থেকে কি ছেলেটাকে কোনোভাবে চিনিস? তোদের প্রায় একটা ছেলের কথা বলেই থাকি। বলি যে ছোটবেলায় আমার একটা খেলার সাথী ছিল, ওইটাই এই ছেলে। কি বলিস তুই? ছেলেটা কি তোকে চিনতে পারেনি? আর তুই ছেলেটাকে কিছু বললি না কেন? কি বলবো, নিজেকে বোবা মনে হচ্ছিল। মুখ দিয়ে আমার কোনো কথাই বের হচ্ছিল না। অনেক কথা বলতে ইচ্ছে করছিল, কিন্তু মনে হচ্ছে গলার স্বরই বেঁধে যাচ্ছে। আর চিনতে পেরেছে কিনা জানি না, ভুলেও যেতে পারে আমাকে। সেই 4 বছর আগের কথা। ওহ আচ্ছা, তুই বলতি তো ছোটবেলার খেলার সাথী, কিন্তু শুধু কি সাথী ছিল, না অন্য কিছু? মিথ্যা বলবি না। জীবনের প্রথম প্রেম, প্রথম ভালো লাগা, প্রথম মায়া, প্রথম ভালোবাসা, প্রথম অনুভূতি। এই জন্যই কি এতদিন থেকে প্রেম করিসনি? এত প্রপোজ পাওয়ার পরেও সব রিজেক্ট করে দিয়েছিস? তোর মন মাইরি সেই 8 বছর আগের প্রেমকে মনে লালন পালন করছে। 2-3টা ছেলের সাথে প্রেম কর, লাইফটা এনজয় কর। তা জানি না কি জন্য রিজেক্ট করেছি সমস্ত প্রপোজাল। সত্যি বলতে কেন জানি প্রেম ভালোবাসার প্রতি ফিলিংস আসেনি। কাউকে সেভাবে ভালোই লাগেনি। কখনো কল্পনাও করিনি যে তার দেখা পাবো। পৃথিবী গোল, তাই হয়তো আবার ঘুরতে ঘুরতে কেন্দ্রবিন্দুতে মিলিত হলো। থাকে কোথায়, খোঁজ নিয়ে দেখতে হবে। খোঁজ নিয়ে কি করবি? পুরনো ফিলিংসকে কি আবার জাগ্রত করবি? কত ভালো আর হ্যান্ডসাম ছেলে তোর পিছনে ঘুরে, আর তুই কি না এমন ছেলের জন্য ফিলিংস নিয়ে আসবি? আর আমাদের প্রিন্সিপালের ছেলে তো তোর পিছনে পড়ে আছে। ওই বখাটেটা তোকে কিছু বলবে বা ওই ছেলেকে কিছু বলবে? কেন, ওই বখাটে আবার কি করব? প্রিন্সিপালের ছেলে বলেই ওর সব কিছু সহ্য করে আছি, না হলে ওর কি যে করতাম নিজেও জানি না। তুই আবার কি করবি? অনেক কিছুই করতে পারি আমি। একটা ফোন করলে এই প্রিন্সিপালের চাকরিও কেড়ে নিতে পারি। তাই নাকি? এত পাওয়ার তোর? এই পাওয়ার তোর, না তোর বাবার, না তোর মামার, না তোর নানার? চাপা তো ভালোই মারতে পারিস। তোর
করতে। টপিক চেঞ্জ। আকাশের ঠিকানা জোগাড় করতে হবে, কোথায় থাকে কি করে। না রে, তোর রুচি বলে কিছু নেই। সব সুন্দরী, সব ভালো লাগার যদি ভালোবাসা থাকতো তাহলে অবশ্যই আমি ভালোবাসতাম। এতদিন এই সিঙ্গেল থাকতাম, তোর মনে হয়? তাদের ভালো লাগলে অবশ্যই তাদের মধ্যে থেকেই কারো না কারোর সাথে প্রেম করতাম, তাই না? মানুষ প্রেমে পড়ে তার মহানুভবিতার অথবা ব্যক্তিত্ব। আমিও ডিফারেন্ট কিছু না, আমি তার ব্যক্তিত্বের প্রেমেই পড়েছি। মানুষের ভালোবাসা? তোর যা ভালো মনে হয়, তোর লাইফ, তোর ডিসিশন। এই মেয়েগুলোকে ধরে চল, ওদের একটু র্যাগিং দিয়ে দে। সিনিয়র হয়ে তো এটা আমাদের অধিকার, তাই না? চলো। আমি আর নিলয় আর কিছুক্ষণ ঘুরে ক্লাসে চলে আসি। ক্লাসরুমে দুজনে একটা সিটে বসলাম। আজকে প্রথম দিন, তাই বাকি দিনগুলোর থেকে আলাদা কাটবে, এটাই স্বাভাবিক। স্যারেরা আসে, লেকচার দিচ্ছে আর যাচ্ছে। একটা সময় টিফিন পিরিয়ডের সময় হলো, তাই দুজনে বেরিয়ে একটা জায়গায় বসলাম। ভাই, এসব আমাদের দেখাই হবে রে। শালা সব বড় লোকের পোলায় পান, বাইক নিয়ে পেছনে এক একটা করে বসিয়ে চিপকে চিপকে আসছে আর যাচ্ছে, ঘুরছে আর জোড়ায় জোড়ায় বসছে। একসাথে অনেকগুলো গোল হয়েও বসছে। একসাথে এমন গোল হয়ে আমরাও বসতে পারবো যদি আমাদের এমন বন্ধু বান্ধব, হয়তো সময়ের সাথে সাথে আমাদেরও এমন একটা গ্যাং হয়ে যাবে। দুজনে একটু ঘুরে আবারও ক্লাসরুমে। ক্লাস শেষ করে বাসায় চলে আসি। দুজনে একটা বাসা নিয়েছি, যেটা রুম 2টা, রান্নাঘর, তারপর ড্রয়িং রুমও আছে আর একটা ওয়াশরুম। পরের দিন ভার্সিটিতে এলাম। এমনভাবে 2 দিন গেল। গতকাল কয়েকজনের সাথে বন্ধুত্ব করেছি। এখন বন্ধু সার্কেলে আমরা 5 জন, রুহি, লাবণী আর তামিম। আমরা বসে থাকতে থাকতে ওরা 3 জনে আসে। কি অবস্থা সবার? আমাদের অবস্থা তো ভালো, তোমাদের অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। তামিম, রুহি, লাবণী বসলো। তারপর সবাই মিলে গল্প গুজবে মেতে উঠলো। বুঝলাম 3 জনে আমাদের মতোই ফ্রেন্ডলি। উঠে আবার ক্লাসে। এমনভাবে 10 দিন চলে গেল। 10 দিন পর, আচ্ছা চলো সবাই মিলে ক্যান্টিন থেকে ঘুরে আসি, আমার কিছু খেতে ইচ্ছে করছে। তোমার খেতে ইচ্ছা করলে তুমি খেয়ে আসো, সমস্যা কোথায়? তোমরা সবাই চলো, আরও চলো, সবার বিল আমি দিব। না, আমার কোনো কিছু খেতেই ইচ্ছে করছে না, তোমরা যাও, সমস্যা কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি একাই যাচ্ছি। যাও। রুহি চলে গেল, আমরা বাকি 4 জন থেকেই গেলাম। তোকে সেই আপুটা কেমন চোখে চোখে রাখছে। যখনই দেখা হয় তখনই দেখি আমাদের দিকে তাকিয়ে থাকে বা আশেপাশে কোথাও না কোথাও থাকে। মনের ভিতরে ভালোবাসা উকি দিচ্ছে। মেয়ে দুটোর সাথে কথা বলে বা পাশে বসে থাকলে এত জেলাস ফিল হচ্ছে বলে বোঝাতে পারবো না আমি। মনটা চাচ্ছে গিয়ে মেয়েটার 2 গালে 2টা করে থাপ্পড় দিয়ে ওর পাশ থেকে তাড়িয়ে দেয়। আগে ওটাকেই পেটাতে হবে। কেন মেয়েদের সাথে কথা বলতে আসে আর তাদের পাশে বসে? কাকে দেখে জেলাস ফিল করো? আমি তো মেয়েদের থেকে দূরে দূরে থাকি। তুমি আমাকে হাসালে, তুমি মেয়েদের থেকে দূরে দূরে থাকো? সবসময় মেয়েদের সাথে চটকে থাকো আর বলো মেয়েদের থেকে দূরে দূরে থাকো। তুমি কি আমার পাশে মেয়ে দেখে জেলাস ফিল করো? আমার এতটাও সময় খারাপ যাচ্ছে না যে তোমাকে দেখে জেলাস ফিল করব। আমার সামনে মেয়ে নিয়ে ঘোরাঘুরি করলেও কোনো লাভ নেই। তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তোমাকে আমার পছন্দ না। কেন পছন্দ না? আমি কি দেখতে খারাপ? আমার টাকা পয়সা কম আছে? কত মেয়ে আমার পিছনে পড়ে আছে, কিন্তু তোমার জন্য কাউকে পাত্তা দেই না। তোমার সাথে এই বিষয়ে কথা বলতে আমি ইচ্ছুক নই। আমি অন্য একজনকে ভালোবাসি। তোর ভালোবাসার খেতাই আগুন। আচ্ছা, তোর রুচি বলে কিছু আছে? কিভাবে ওই রকম ছেলেকে পছন্দ করতে পারিস? তোর পছন্দ দেখে বস্তির ছেলে মেয়ের মতো। মুখটা একটু সামলে কথা বলবি। তুই আমার ফ্রেন্ড, ঠিক আছে, কিন্তু বেস্ট ফ্রেন্ড না। আমার লাইফে এতটা ইন্টারফেয়ার করার অধিকার তোকে আমি দেইনি। আমি কি করব না করব তা তোকে আমি ঠিক করে বলে দিতে পারলাম। হ্যাঁ, তুই আমার বান্ধবী, তোর অধিকার আছে আমাকে ভালো মন্দ বোঝানোর, কিন্তু এমনভাবে অপমান করলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। মনে হচ্ছে ওর কথার উঠতে এবং বসতে হবে আমাকে। চত্ব সব। বুঝলাম। আজকের পর থেকে তুই কি করলি না করলি কখনো তোকে ফোর্স করব না। কেন করবি না? করবি, তবে এতটাও না যেটাতে অপমানিত বোধ হয়। আমি এখন গেলাম, বাই। বন্ধুরা মিলে সবাই বসে আছি, তখন সেদিনের মেয়েটা এসে বলল, ছেলে এদিকে আসো। নিলয়, তোকে মনে হচ্ছে ডাকছে, যা শোনায় কি বলছেন উনি। আমাকে ডাকে না, তোকে ডাকছে রে হারামি। যা শুনে আয় কি বলে।
সিনিয়র আপুর কথা না শুনলে কি নাকি র্যাগিং দেয় তার ঠিক নেই। হাতের ইশারায় আমাকে ইঙ্গিত করলে মাথা নাড়িয়ে হ্যাঁসূচক উত্তর দিয়ে আমি উঠে মেয়েটার কাছে এলাম। বুকের ভেতর কেমন ভয় কাজ করছে। কাছে গিয়ে বললাম, জি জি আপু বলেন। আমাকে ভয় পাচ্ছ কেন? আর আপু কি? হ্যাঁ, তো কি বলবো আপু? আবারও আপু বলে? আমার নাম ধরে রাখবে, বুঝছো? জি আপু বুঝলাম। আবার আপু বলে? আচ্ছা আর বলবো না, কিন্তু আপনি কি জন্য ডাকলেন? শুধু কি এটা বলার জন্য ডেকেছেন? আচ্ছা, আমাকে কি কারোর মতো দেখতে লাগে? মনে পড়ে কারোর কথা? লাগে, কিন্তু কেন বলেন তো? কারোর মতো লাগে? আমার গ্রামের একজন অহংকারী লোকের মেয়ের মতো লাগে। যদিও মেয়েটা আমার খেলার সাথে ছিল এবং অনেক ভালো ছিল। আমরা একসাথে খেলাধুলা, স্কুলে যাওয়া আসা এইসব করতাম। আপনাকে খানিকটা সেই রকমই লাগে। তার মতো আমাকে লাগে না, আমি সেই মেয়েটা। তুমি কি বোকা? জি, মাথা চুলকাতে চুলকাতে বললাম, কিন্তু আপনি এখানে কিভাবে? পড়াশোনার জন্য। কখনো ভাবিনি তোমার সাথে এমনভাবে দেখা হবে। আমি তো ভেবেছিলাম তোমার সাথে কখনো দেখাই হবে না। পৃথিবী তো গোল, তাই হয়তো ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল। কেমন আছেন আপনি? ভালো। তুমি কি আপনি আপনি করেই বলবা? বললে সমস্যা কোথায়? আপনি বড়, তাই সম্মান দিয়ে কথা বলাই বেটার। তুমি কি আমার উপরে রেগে আছো? রাগ করে থাকার মতো তো এখনো কিছু করিনি। মনে হচ্ছে আমার সাথে কথা বলে বা পরিচয় হওয়ার পর তুমি খুশি না। আমি কি কোনো অপরাধ করেছি? একসাথে এতগুলো প্রশ্ন করার অভ্যাসটা এখনো যায়নি মনে হচ্ছে। এমনভাবে না দাঁড়িয়ে থেকে এক জায়গায় বসে কথা বলি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ক্লাস শুরু হতে আর মাত্র 10 মিনিট আছে, তাই বললাম, ক্লাসের সময় হতে আর মাত্র 10 মিনিট আছে, এখন বসা যাবে না, ক্লাসে যেতে হবে। 10 মিনিট অনেক সময়। বসো তো, এখানেই বসো। এরা নিচে বসে আমার হাতটা টান দিল। ওর অমনভাবে হাত ধরাতে শরীরটা কেমন যেন কাঁপুনি দিয়ে উঠল। প্রথম কোনো মেয়ের স্পর্শ, তাই হয়তো এমন। ছোট থাকতে ইরার প্রথম হাত ধরেছিল, আর এখন আজকে ধরলো। আমার বেশ আনইজি ফিল হচ্ছে, প্লাস লজ্জাও লাগছে। একটু দূরত্ব বজায় রেখে বসতেই বলল, আচ্ছা, আন্টি কেমন আছে? হয়তো ভালোই আছেন, আর সবসময় দোয়া করি যেন আল্লাহ সবসময় ভালো রাখে। মানে তোমার কথা ঠিক বুঝলাম না। অসুস্থতায় মারা গেছে, 5 বছর হয়ে গেল। টাকা ছিল না, তাই চিকিৎসা করতে পারিনি। তাই বাবার মতো মাও আমাকে রেখে আসমানে চলে গেছে। শুনে অনেক দুঃখ পেলাম। তুমি এখন কোথায় থাকছো? আর এখন কোথায় আছো? আমি বাসা না মেসে? বাসা ভাড়া করে থাকে আমি আর আমার বন্ধু। আমাদের বাসায় আমি একাই থাকি, তুমি চাইলে আমার সাথে থাকতে পারো। ইরার কথা শুনে ওর দিকে একটু তাকিয়ে থেকে বললাম, না থাক, তার প্রয়োজন নেই। লজ্জায় ওর গাল দুটো লাল হয়ে গেছে। এখন ওর সৌন্দর্য বহুগুণ বেড়ে গেছে। মেয়েটা যে এত মায়াবী, মন চায় এমনভাবে তাকিয়ে থাকে। ওর দিকে আস্তে আস্তে বললাম, বাবার 2 নাম্বারি বিজনেসের টাকা এখানে ওখানে বাড়ি কিনে রেখেছে। তুমি কি বলছো আমি শুনতে পেলাম, তবে আমি কিছু মনে করলাম না। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড আছে? নিজের কিভাবে চলবে সেটা ভাবতে ভাবতেই সময় পার, আবার নাকি গার্লফ্রেন্ড। না, কেউ পাত্তা দেয় না সেটা বলো। কেন এইসবের বাহানা দিচ্ছ শুনি? কারো ধারের কাছে যায়নি তো পাত্তা দেবে কিভাবে বলেন? আর এগুলো করার সময় আমার কাছে কোথায় আছে বলেন? বুঝলাম। কিন্তু তুমি তো আগের থেকে অনেক সুন্দর হয়েছো। তুমি তো হ্যাংলা পাতলা ছিলে, তাহলে এমন সুঠাম দেহের অধিকারী কিভাবে হয়েছো? প্রয়োজন ছিল, তাই বডি পার্ট এমন চেঞ্জ করতে হয়েছে, এবং নিয়মিত ব্যায়াম করার জন্য এমন হয়েছে। দেখতে তো খুব সুন্দর না, আমাকে তো মেয়েদের পছন্দ হবে না, পাত্তাই দিবে না। তাই ভেবেছিলাম যে আপাতত শারীরিক গঠন চেঞ্জ করি। কি বলেছে তুমি সুন্দর না? তুমি তো দেখতে সুন্দর আছো, মিথ্যে বলো কেন? আপনি মিথ্যা বলছেন, আমি আপনার ফ্রেন্ড, হয়তো আমার মন রক্ষায় বলছেন আমি সুন্দর, কিন্তু আমি তো জানি আমি দেখতে কেমন। আরে না, তুমি সত্যি অনেক সুন্দর আছো। তোমাকে আমি সেই ছোট থেকেই দেখে আসছি, তুমি আগে কেমন ছিলা আর এখন কেমন হয়েছো। আচ্ছা, তুমি কি 1 বছর লস করেছো? তোমার তো এবার সেকেন্ড ইয়ার থাকার কথা ছিল, কিন্তু 1 বছর লস হয়েছে। আপনি কিন্তু অনেক সুন্দর হয়েছেন, একেবারে সিনেমার হিরোইনদের মতো মনে হচ্ছে। আপনি তো ছোটবেলায় সুন্দরী ছিলেন, আর এখন তো আরও হয়েছেন। বাসায় রূপচর্চা তাহলে ভালোই হয়, রূপের পিছনে তাহলে ভালোই টাকা খরচ করেন। এত রূপচর্চা করে কি হবে? যেদিন শরীরে বার্ধক্য ধরবে তখন সব কিছু চলে যাবে। এখন রূপচর্চা করলে আপনার পেছনে অনেক ছেলে ঘুরবে, আপনার ভালো লাগবে, আর আপনার রূপচর্চা করাও সার্থক মনে হবে।
তুমি কি আমাকে রূপচর্চা করতে বারণ করছো না অপমান করছো? পরিষ্কার করে বলো তো তুমি কিভাবে বললে? আমি এমন কিছু বলিনি যেটাই অপমানিত হবেন। আচ্ছা সরি, আমার এমনভাবে বলা উচিত হয়নি। কীভাবে বললাম নিজেও চাই না। আপনি আপনার মতো রূপচর্চা করতে থাকেন। আপনাকে মেকআপ ছাড়াও সুন্দর লাগে, আর এমনভাবে দেখতেও সুন্দর লাগে, তবে মেকআপে একটু বেশি সুন্দর লাগে। ক্লাসের সময় হয়ে গেছে, এখন যাই। আর কষ্ট পেলে ক্ষমা করে দিন। উঠে চলে এলাম। এই দাঁড়াও, ও কি থেকে কি বললো কিছুই তো বুঝলাম না। আমার তো মাথায় কিছুই ঢুকলো না। কি বললো? মেকআপ করতে বারণ করলো না মেকআপ করতে বললো? ধুর, ঠিক এখানে বসে না থেকে আমিও ক্লাসেই যাই। উঠে ক্লাসে চলে এলাম। আসতেই নিলয় বলল, কিরে, ওই আপুটা তোকে কি বলছিল? অনেকক্ষণ কথা বললি যে। পরে বলবো। স্যার এলো, ক্লাস কর। তারপর ক্লাস শুরু হয়। এমনভাবে ক্লাস শেষ হয়ে টিফিন পিরিয়ড আসে, তাই নিলয় বলল, এবার বল ওই আপুটা কি বলছিল? তামিমও আসে, তাই ওদের দুজনকে বললাম, কি বলছিল? বাহ, ভালোই তো। ছোটবেলার ফ্রেন্ডকে খুঁজে পেয়ে গেছো, তাহলে এখন আমাদের সাথে তেমন মিশবা না। আরে না, বিষয়টি এমন না। মাঝে মধ্যে কথা বলা যায়, কিন্তু তাই বলে সব সময়। তিনজন হাঁটতে হাঁটতে একটু এগিয়ে এসে একটা জায়গায় বসলাম। তিনজনে বসে গল্প করছি, তখন এরা সামনে এসে দাঁড়ালো। আচ্ছা, তুমি তখন আমাকে কি বললে? কিছুই বুঝলাম না। তুমি বারণ করছো না দিতে বলছো? আমি তো তখন কিছুই বুঝলাম না। যেটা ভালো লাগবে ভেবে নেন। ওকে, তোমার ফোন নাম্বারটা দাও আর তোমার ফেসবুক আইডিটাও দাও। এগুলো কি হবে? ভার্সিটিতে তো দেখা হবে, কথাও হবে, তাহলে ফোন নাম্বার তারপর ফেসবুক আইডি কি হবে? আর আমার স্মার্টফোন নেই। মিথ্যে বলো কেন দেখি? পকেটে ফোন আছে কিনা? আচ্ছা আপু, আকাশ আপনাকে মিথ্যে বলছে? এই সময় এসে স্মার্টফোন নেই এটাও বিশ্বাস করতে হবে? নাটক কম করো প্রিয়। আচ্ছা, ওর নাম্বার এবং ফেসবুক আইডিটা দাও। আচ্ছা ঠিক আছে আপু, নেন। 013 আর ফেসবুক আইডি আকাশ আহমেদ নীল লিখে সার্চেন। মনে মনে বললাম, তোর কপালের দুঃখ আছে, শালা সব জায়গায় চুল পাকনামি করে। এটা আইডি কি না কোনটা? না, তার নিচের আইডিটা। ধন্যবাদ তোমাকে, আমার পক্ষ থেকে তোমার ট্রিট থাকলো। আচ্ছা, এখন নিবা না পরে? পেটে খেলে পিঠে সয়। তোমার কথা ঠিক বুঝলাম না। তোমাদের দুজনের কথাই কেমন যেন পেঁচানো। কেউ কোনো কথা সাজাই গুছাই বা সোজাভাবে বলতে পারো না। চলেন, এখনই ট্রিট দিয়ে দিবেন, পরে নাও খাবার অবস্থায় থাকতে পারি। কেন? আকাশ তোমাকে মারবে নাকি? কেন মারবে? তোমার নাম কি? জি আপু, আমার নাম নিলয়। তুমি নিলয়কে মারবা কেন? আমি কখন বললাম নিলয়কে মারবো? আর কেন মারবো? নিলয় এমন কেন বলছে, আমি কিভাবে বলবো? আচ্ছা ঠিক আছে, তুমি নিলয়কে মারবা না, ঠিক আছে? আচ্ছা, তিনজনে ক্যান্টিনে আসো। না, আমি যাব না। আপু, একটা ট্রিট না দিয়ে কলেজ শেষ হওয়ার পর রেস্টুরেন্টে নিয়ে গিয়ে? আচ্ছা ঠিক আছে, তাহলে কলেজ শেষ করার পরে তোমরা দাঁড়িয়ে থেকো, আর না হলে আমি গেটের সামনে দাঁড়িয়ে থাকবো। বাই বাই। এরা চলে গেল। এরা যেতেই নিলয়কে ধরে কয়েকটা ঘা দিলাম। আমার মার খেয়ে বসে গেছে। সব জায়গায় তো চুল পাকনামি থাকে, তাই না? পালানোর সুযোগটা পেলাম না বলে আমিও সুযোগ বুঝিয়ে তোর খালি ঘর করব, মনে রাখিস। শালা বাইম মাছ লোহার মতো হাত দিয়ে মারে। ওরে বাবারে বাবা, কি জোরেই না লেগেছে। মার কি কম হয়ে গেছে? না দোস্ত, আর মায়ের দিস না। শালা তোর হাত না হাতুড়ি, যখনই মারে মনে হয় কেউ রড দিয়ে পেটাচ্ছে। তাও তো কম হয়ে গেছে। আচ্ছা, মারছো কেন? ভুল কোথায় করলো? এমন সুন্দরী হট মালকে কি কেউ ফিরিয়ে দেয়? তোমার তো কপাল ভালো, তাই এমন সুন্দরী এসে তোমার নাম্বার এবং ফেসবুক আইডি চাইলো, না হলে যেমন আমাকে দেখো কেউ আসে না। সব ঠিক আছে, কিন্তু নেক্সট টাইম আমার সামনে এসব হট মাল কোনো মেয়ের সম্পর্কে উচ্চারণ করবে না। নতুন নতুন ফ্রেন্ড, তাই কিছু বললাম না, না হলে কয়েকটা তোমার ওপর দিয়ে চলে যেত। কোনো মেয়ে সম্পর্কে বাজে ওয়ার্ড উচ্চারণ করবে না। আচ্ছা, বুঝলাম। আর তোকে ইচ্ছে করছে কয়েকটা আরও দিই। আচ্ছা, সমস্যা কোথায়? বেশি কিছু তো দিইনি, শুধু নাম্বার আর ফেসবুক আইডি তো দিয়েছে। তোটা দিতে আমারটা তোকে কেন দিতে হবে? হ্যাঁ, আহা, সমস্যা কোথায় বলবি? না আছে তোর গার্লফ্রেন্ড, না আছে কেউ, তাহলে সমস্যা কোথায়? তুই জানিস না সমস্যা কোথায়? আবার কয়েকটা কিল ওর পিঠের উপর, আবার নিচে বসে গেছে। আর মারিস না ভাই, না হলে পিঠের হাড়গোড় ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এবারের মতো তোকে ছেড়ে দিলাম, শালা কুত্তা হারামি। আমি সব ঝামেলা থেকে মুক্ত থাকতে চাই, আরও ধরে বেঁধে নিয়ে আসছে। ভালোই তো, আফসোস করতেই তোর জীবনে নাকি কোনো বেড়ি নেই, তাই কোনো গতিও নেই। এখন তো হয়ে গেছে, তাই না?
আল্লাহ আমাদের কপালে যে কখন এমন একটা পরি দিবা। শালা কুত্তা, যা গিয়ে নিয়ে নে, আমি নিব না। আহা, নিব না, ওই আপু তোরই থাক। দেখ ভাই, মারবি না। সময় থাকতে ভালো হয়ে যা, না হলে তোর কপাল অনেক দুঃখ আছে। একাকিত্বে জীবন অনেক সুন্দর, যেখানে ইচ্ছে সেখানে ঘুরতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি। কিরে, যা ইচ্ছে তাই করিস মানে? কি ব্যাপার বন্ধু, কোথাও চিপা চাপায় যাস নাকি? শালা লুচু, উল্টা পাল্টা ভাবা ছাড়া তোর আর কোনো কাজ নেই। আমি একা থাকতে বেশি পছন্দ করি, সেটা তোর জানা অজানা না। আমার ভালো থাকার ভাগ কাউকে দিতে পারবো না, বা কাউকে আমার সময় থেকে অন্য কাউকে দেবও না। তারপর কথা বলতে বলতে আবারও ক্লাসের সময় হয়ে যেতেই চলে আসি ক্লাসে। বাকি ক্লাস শেষ করে কলেজের গেট দিয়ে বের হতে দেখি ইরা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে ইরা আমাদের কাছে এলো। তোমরা 5 জন আছো, আসো আমার সাথে। আমি যাব না, আপনারা যান, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। তোমরা দুজনে এটাকে ধরে বেঁধে নিয়ে আসো। এগুলো আমার পছন্দ না, আর আমি পরে ট্রিট নিয়ে নিব, এখন আমাকে যেতে দেন। আপু ওকে ছেড়ে দেন। আচ্ছা তুই যা। ওদের ওখান থেকে একটা রিক্সা নিয়ে চলে আসি। তোমরা আমার সাথে আসো। আচ্ছা নিলয়, তুমি আকাশকে কতদিন থেকে চেনো? 6 বছর ধরে। ক্লাস 8-এ বন্ধুত্ব হয়, তারপর আস্তে আস্তে বন্ধুত্ব এত দূরে। আপনি তো আকাশকে ছোট থেকেই চেনেন, তাই না? ছোট থেকেই কি লাজুক নিশ্চুপ? বা একা থাকতে তো পছন্দ করতো না, বা নিশ্চুপ থাকতে সবসময় বন্ধু বান্ধবের সাথে খেলাধুলাই করে বেরিয়েছে। ও আচ্ছা আচ্ছা, বাদ দেন, কি হয়েছে সব জানা আছে। আর না থাক বড় আপু, লজ্জায় ফেলতে চাইলাম না। মানে কি এমন বলবা যে লজ্জায় পড়বো? আচ্ছা বলো শুনি। না থাক। আচ্ছা চলেন, কি খাওয়াবেন? আমার থেকে এমন দূরে দূরে থাকতে চাচ্ছে কেন? আপনি নিজে জিজ্ঞেস করে নেবেন, তাহলেই তো ভালো হয়। আমি জানি না কি জন্য আপনার থেকে দূরে থাকছে। এমন কিছু আছে যেটার জন্য হয়তো আপনার থেকে দূরে থাকছে। ওর গার্লফ্রেন্ড নেই তো? এতক্ষণ পর্যন্ত তো গাল নামক ফ্রেন্ড ছিল না, এখন যদি হয়ে থাকে হতে পারে। এখন কি কোনো মেয়ের সাথে দেখা করতে গেল? কার সাথে কি ডেট আছে? সত্যি করে বলো, তোমার কথা শুনে মনে হচ্ছে কোনো মেয়ের সাথে দেখা করতে গেল। আরে আপু, কোনো মেয়ের সাথে তার রিলেশন নেই বা তার ক্রাশও নেই, আর এখন কোনো মেয়ের সাথে দেখাও করতে চায়নি। আচ্ছা, আপনি কি আমার বন্ধুকে ভালোবাসেন? কিন্তু আপু, এই কয়েকদিনে কিভাবে একজনকে ভালোবাসতে পারেন? তা তোমার জেনে কি? পুরাণ প্রেম, তাই তো? পুরাণ চালে যেমন ভাত বাড়ে, তেমনই হয়তো আপনার পুরাণ প্রেমে ভালোবাসাও বাড়বে বা বেড়েছে। ও আচ্ছা, তাই বুঝি। রেস্টুরেন্টে চলে এসেছি, এখন মেনু দেখো আর সব নিজের মতো করে অর্ডার দিয়ে দাও। সন্ধ্যায় বাসায় এলাম। বাসায় এসে বিছানায় চুপ করে বসে আছি। তখন নিলয় বলল, এতক্ষণ কোথায় ছিলি? নিশ্চয়ই কোথাও আকাম কোকাম করছিলি। দূর হয়ে যা শয়তান, এখন ডিস্টার্ব করবি না, কাজ করতে দে। তোকে কে বিরক্ত করছে শুনি? ইরা আপু বাসার ঠিকানা জিজ্ঞেস করছিল, ওটাও দিয়ে দিয়েছি। খুব ভালো করেছিস। রাতেই আমাকে ঢাকা যাওয়া লাগবে, 2 দিন পর আসবো। কি জন্য আমাকে একা একা থাকা লাগবে? থাকতে সমস্যা কোথায়? ভূতের ভয় পাস নাকি? যদি পাস তাহলে কোনো বেডিকে ডেকে নে 2 রাতের জন্য, আর না হলে তোর জেরিনকে। ছি, আমাকে কি ওই রকম মনে হয়? আমি ভালো ভদ্র ছেলে। তা তো জানি, দাঁড়া ব্যাগটা গুছিয়ে নি। ব্যাগে কয়েকটা পোশাক ভরে নিলাম। ফোন সাইলেন্ট করা আছে, ফোন দেখাও হয়নি। ওয়াশরুম থেকে বেরিয়ে ফোন হাতে নিয়ে বসলাম। একটা নাম্বার থেকে কয়েকবার ফোন এসেছে। এমন ফোন করা দেখে বুঝলাম ইরা ফোন দিয়েছে। ও ছাড়া মনে হচ্ছে না এমনভাবে কেউ ফোন দেবে। শুধু ফোন না, কয়েকটা এসএমএসও এবং মেসেঞ্জারও এসএমএস করেছে। এটা কি পাগল নাকি? এতবার কেউ মেসেজ দেয়? বন্ধু, তোকে কি কেউ ফোন দেয় না? ওই ডানিটা ফোন এবং মেসেজ দিচ্ছে। ফোন ধরার সময় এবং কথা বলার সময় আমার কাছে নেই। কিছু কাজ আছে, কমপ্লিট করতে হবে এবং এখনই পাঠাতে হবে। তারপর 1 কাপ চা বানিয়ে ল্যাপটপ নিয়ে বসলাম। কাজ করতে করতে এশার আজান হয়ে নামাজের সময় হয়ে গেছে, তাই উঠে গিয়ে নামাজ পড়ে এলাম। এর মধ্যে নিলয়ের রান্না করা হয়ে গেছে এবং নামাজও গেছে। ও আসলেই খাবো। ফোন ভাইব্রেশন হচ্ছে, তাই রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। বলছি জনাব, আপনার কাছে কি একটু সময় পাওয়া যাবে? আপনার কাছে কি ফ্রি টাইম আছে? না, আমি আমার সময় কাউকে দিই না। একেবারে দিই না বলে ভুল হবে। 2-1 মিনিট দিই, কিন্তু লং টাইম দিই না। আমার কাছে সময় বড় মূল্যবান। তবে আপনার কাছে কিছুটা সময় দেওয়া যাবে, বন্ধু বলে কথা। বলেন, কি বলবেন?
মুখের সামনে খাবার নিয়ে আবার নিয়ে যাচ্ছ, আবার ফিরিয়ে দিয়ে খেতে বলছো। এটা কেমন কথা ইয়ার? হয় বলো কথা বলবো, আর না হয় বলো যে কথা বলবো না। এমন ঘুরিয়ে পেঁচিয়ে বলে লাভ কি? ওই টপিক চেঞ্জ। এখন বলেন, এতবার যে ফোন দিলেন, কোনো সমস্যা কি হয়েছে? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি আপনার কি কাজে লাগতে পারি? আপনি আমাকে আপনার অতি মূল্যবান সময় দিয়ে সাহায্য করতে পারেন। যদি পারেন তাহলে কথা কন্টিনিউ করেন, আর না হলে কল কেটে দেন। আচ্ছা, বলতে থাকুন, আমি শুনছি। সোজাসুজি বলেন, আমার কাছে আপনার কি চাই? একজন ফ্রেন্ডের সাথে আরেকজন ফ্রেন্ড কি চাওয়া থাকতে পারে? অনেক কিছুই থাকতে পারে। টাকা পয়সা, সাহায্য, বই, নোট, প্রেম করতে সাহায্য করার জন্য বলা, ভালোবাসা ইত্যাদি। এখন বলেন, আমার কাছে কি চাই? এটার উত্তর পরে দিব। আর আমি কি চাই তুমি অনুমান করতে পারছো। আচ্ছা, এখন কি করো? এই তো নামাজ পড়ে এসে বসে আছি, আর আপনার সাথে কথা বলছি। নিলয় নামাজ পড়ে আসলেই খেতে বসবো। আপনি কি করেন? আমিও বসে আছি। তুমি নামাজ পড়ো? আমার নামাজ পড়া হয় না, চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না। চেষ্টা করতে থাকেন, হবে ইনশাল্লাহ। আচ্ছা, নিলয় চলে এসেছে, এখন খাবো। বাই। আচ্ছা ঠিক আছে, আগামীকাল কলেজে দেখা হবে। ফোনটা কেটে দিয়েছে, তাই আমিও ফোনে গোপাল ভাঁড় দেখতে দেখতে আমি নিলয় খেয়ে নিলাম। খাওয়া শেষ করে যাবার জন্য রেডি হয়ে বাইরে এসে বললাম, নিলয় সাবধানে থাক। আমার এইসব কার্ড অফ করে দিলাম, ওইটা অন থাকলো। আর এই নাম্বার ইরাকে দিবি না। জিজ্ঞেস করলে বলবো যে কাজের জন্য শহরের বাইরে গেছে। আচ্ছা, তুইও সাবধানে যা। ওকে, আল্লাহ হাফেজ। তারপর বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বাস স্ট্যান্ডের ওখান থেকে বাসে করে পরের দিন সকালে ঢাকায় ভার্সিটিতে। কি ব্যাপার, আকাশ কোথায়? দেখছি না যে। ফোন দিলাম কিন্তু বন্ধ বলছে, মেসেঞ্জারে ফোন দিলাম, টেক্সট করলাম, কোনো রেসপন্স নেই। 3-4 দিন ভার্সিটিতে আসতে পারবে না, কাজে আছে। কি এমন কাজ করে যে ভার্সিটিতে আসতে পারে না? আকাশ কি কাজ করে? কি কাজ করে না করে বলা বারণ আছে। দুঃখিত, এই সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে। তোমার বন্ধু কি চোর না ডাকাত যে বলতে পারবা না? যা ধারণা করছেন ওইরকমই কিছু। আমার বন্ধু গ্যাংস্টার, আমি ওর ডান হাত। ফালতু কোথাকার। এই চল তো এখান থেকে। মেয়েগুলো চলে যায়, নিলয় চুপচাপ বসে থাকে। একটু পরে তামিম রহিরা আসলে। কি ব্যাপার আকাশ, কোথায়? তুমি একা একা বসে আছো যে? ওর কাজের জন্য 3 দিন আসতে পারবে না। নিজের খরচ নিজেকে ওর চালানো লাগে, বুঝতে পারছো? বুঝলাম। কেমন আছো তুমি? ভালো। তোমার কি অবস্থা, আর তোমাদের দুজনের কি অবস্থা? এই তো ভালো। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড নাই? ওরা কথা বলতে থাকে। কাজের মধ্যে দিয়ে দিনগুলো চলে গেল। 3 দিন পরে রাতে বাসায় এলাম। কিরে, কি অবস্থা, কেমন আছিস? আমি তো ভালো, কিন্তু তোর সিনিয়র গার্লফ্রেন্ড ভালো নেই। প্রশ্নের উপর প্রশ্ন। ফোন বন্ধ কেন? মেসেঞ্জার রিপ্লাই দিচ্ছিস না কেন? সিম কার্ড বন্ধ কেন? বন্ধু, আমার তো প্রমোশন হয়েছে রে। সহকারী অফিসার থেকে এখন অফিসার হয়েছে। কি বলিস? এখন তো আমাকে ট্রিট দেওয়া লাগবে। এত রাতে কি খাবে? আগামীকাল নিস, তাহলেই হবে। এখন কিছু থাকলে খেতে দে, অনেক খিদে পেয়েছে। খাবার তো কিছু নেই, নতুন করে রান্না করতে হবে। ফ্রিজে মাংস আছে, সবজি আছে। অল্প করে খিচুড়ি রান্না করি, তাহলেই হবে। তাহলে বেশি করে রান্না কর, আমিও খাবো। শালা পেটুক কোথাকার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এসে আমাকে রান্নায় সাহায্য কর। তারপর দুজনে রান্না করে খাওয়া দাওয়া সেরে দিলাম ঘুম। পরদিন সকালে ঘুম থেকে উঠে খেয়ে ভার্সিটিতে এলাম, কিন্তু ভেতরে না গিয়ে বললাম, বন্ধু থাক, পেয়েছি শয়তানকে। এতদিন ধরে খুঁজেছি কিন্তু হাতের নাগালে পাইনি। সাবধানে থাকবে। আর এরা আপু জিজ্ঞেস করলে কি বলবো? কোনো কিছু বলে কাটিয়ে দিবি। একটা রিক্সা নিয়ে একজনকে ফলো করতে শুরু করি। ফলো করতে করতে এক জায়গায় এসে থামলাম। রিক্সা চালকে ভাড়া দিয়ে দিতেই চলে গেল। একটা মার্কেটের ভিতরে ঢুকেছে, আমিও ঢুকে পড়ি। হঠাৎ ওই লোকটা দৌড় দিয়েছে, মনে হয় বুঝতে পেরেছে কেউ তাকে ফলো করছে। আমিও দৌড় দিই, কিছুক্ষণ পরে ধরতে পারি। অনেক ঘোল খাইয়েছে সোনা, তোমার পেছনে কয়েকদিন ধরে পড়ে আছে। আমাকে ছেড়ে দে, না হলে ভালো হবে না। তোর অনেক ক্ষতি হয়ে যাবে। তাই নাকি? দিলাম নাক বরাবর ঘুষি। পাশে এসে কে পিস্তল ধরে বললাম, বেশি লাফালাফি করলে তোর এখানেই ফুটো করে দেব শালা। লোকটা কিছু না বলে হাঁটতে থাকে, আমিও সাথে সাথে আসছি। একটু পরে অফিসে এসে বললাম, এর তেল বের করো এবং সব তথ্য নাও। আচ্ছা আমি দেখছি।
টর্চার সেলে কয়েক ঘাত দিয়ে বললাম, তোকে এইসব মাদক ড্রাগস কে সাপ্লাই করে? আমি কিছু জানি না। ভালোভাবে বলছি, বলে দে, না হলে এমন অবস্থা করব যে উঠে ধরাতেও পারবি না। সত্যি আমি জানি না কে আমাকে এগুলো দেয়। অচেনা নাম্বার থেকে ফোন এসে লোকেশন দেয়, আমি গিয়ে ওখান থেকে নিয়ে কাস্টমারের মাঝে দিই। এমন ভাবে তুই বলবি না সেটা বুঝতে পারছি। যতক্ষণ না স্বীকার করছে ততক্ষণ পর্যন্ত একে মারতে থাকো। জি স্যার। সবকিছু স্বীকার করলে আমাকে ফোন দিবা। জি স্যার। স্যার বলছি কি বিকেলে কি ফ্রি আছেন? না মানে আমরা কখনো ফ্রি থাকি? যেখানে যাই সেখানে কোনো না কোনো কাজ থাকে। বিকেলে কি কাজ শুনি? না মানে ডেটিং এ যেতাম। ওই সব সময় আমার কাছে নেই। রহিম স্যারকে নিয়ে যেতে পারেন। বেচারার কপালে কেউ জুটছে না, তাই তো বিয়ে করছে না। আর রহিম স্যার কি কম হ্যান্ডসাম? আমার থেকে বেশি। কি ব্যাপার আকাশ, আমাকে নিয়ে কি কিছু বলছো? এই যে মিস মিষ্টি বয়ফ্রেন্ড খুঁজছে কিন্তু পাচ্ছে না। কাউকে খুঁজে না পেয়ে বেচারি আমাকে বলছে। তাই বললাম রহিম স্যারের তো কেউ নেই, তাই রহিম স্যারকে ডেট করতে পারেন। ফাজলামি হচ্ছে আমার সাথে? আমার কেউ নেই তাই না? আর তোমরা না ছুটি, তাহলে তুমি এখানে কি করো? কি যে বলেন না, আপনার সাথে কি আমি ফাজলামি করতে পারি? আমি তো মস্করি করছি। আর সত্যি বলছি, মিস মিষ্টি ডেটিং এ যাবার জন্য খুঁজছে কাউকে। ধুর, আপনাকে যাওয়া লাগবে না। আর আপনার প্রমোশন হয়েছে টিপ দিবেন না? এটা কিন্তু অন্যায়। হাতে টাকা পয়সা কম, বেতন পেলে দিব ইনশাল্লাহ। আচ্ছা এখন কাজে মন দেই। আপনি না ছুটিতে আছেন? ছুটির ভিতরে আবার কিসের কাজ? সেটা তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা ভাই, আমি ভার্সিটি থেকে ঘুরে আসি। অফিস থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পরে চলে আসি ভার্সিটিতে। সেকেন্ড ক্লাস চলছে, তার ক্লাসে যাওয়া হলো না। সেকেন্ড ক্লাস শেষ হলে তারপর যাব। কিছুক্ষণ পরে ক্লাস শেষ হতেই ক্লাসরুমে এসে 3য় নাম্বার ক্লাস করলাম। 3য় নাম্বার ক্লাস শেষ করে বাইরে এলাম, কারণ এখন টিফিন পিরিয়ড। 5জন বাইরে এসে বসতে বসতে ইরা হাজির। ঠোঁটের মাঝে এক চিলতে হাসি। আমি তো ভেবেছিলাম তুমি হয়তো আসবাই না। কোথায় ছিলে এতক্ষণ? নীলকে জিজ্ঞেস করতেই বলে যে তুমি নাকি কি একটা কাজে গেছো, আজকে নাকি আসবা না। প্রথমে আসবো না ভেবেছিলাম, পরে ভাবলাম যাই ঘুরে আসি। গুড। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো ভালো। একটু সময় দেওয়া যাবে? বলেন, কি বলবেন? সময় কেন পাওয়া যাবে না? আচ্ছা যাচ্ছি। সব সময় চুল পাকনামি। উঠে হাঁটতে লাগলাম, সাথে সাথে ইরাও আসলো। বলেন, কি বলবেন? এতদিন কোথায় ছিলে? ফোন বন্ধ এবং অনলাইনেও অ্যাক্টিভও ছিলে না। তুমি কি কাজ করো? খুব ব্যস্ত ছিলাম, তাই ফোন বন্ধ ছিল। এই কয়েকদিনে কি খুব বিরক্ত করেছি? মনে তো হচ্ছে যে খুব বিরক্ত করেছি। আচ্ছা ঠিক আছে, আর বিরক্ত করবো না। বিষয়টা তেমন না যেমনটা আপনি ভাবছেন। বেশ বুঝতে পারছি কেমন। ফোন যখন অফ করে রেখেছিলে তখন বুঝতে হবে বিষয়টা কেমন। কেউ এতটাও ব্যস্ত থাকে না যে কারোর কাছে একটা মিনিট কথা বলার মতো সময় থাকে না। আমি কিছু না বলে চুপচাপ থাকলাম। কি বলবো, সত্যি তো বলেছে। আমি তার জন্য ফোন অফ করে রেখেছিলাম। আমি চাই দূরে দূরে থাকুক। ওর যে বাপ দেখা গেল কি থেকে কি করে। এমন চুপচাপ যে কোনো সমস্যা? আমি চাই আপনি দূরে দূরে থাকেন। আপনার গন্তব্য আলাদা আর আমার গন্তব্য আলাদা। এত বছর ছিলেন, কোনো সমস্যা হয়নি, আর আশা করি ভবিষ্যতেও কোনো সমস্যা হবে না। তোমার এটাই ইচ্ছে? এরা আর কিছু না বলে চলে গেল। আমিও চলে এলাম বন্ধুদের কাছে। তারপর বাকি সময়টা পার করে ক্লাসে চলে আসি। আজকে রাতে একটা পার্টি আছে, যাবি? কোথায়? কে পার্টি দিচ্ছে? ঋতু দিচ্ছে, তোকেও বলে দিতে বলেছে। যাওয়া যায়, মুডটা ভালো না, গেলে হয়তো মুডটা ফ্রেশ হবে। আচ্ছা ঠিক আছে, তুই রেডি হয়ে থাকিস, আমি তোকে রিসিভ করে নেব। ক্লাস শেষ করে বাসায় চলে আসি। খেয়ে আবারও অফিসে চলে এলাম। অফিস থেকে ফোন এসেছিল, তাই আসা। আকাশ, তুমি ছুটি নিয়েছো কি জন্য? ছুটি নিয়েও যদি কাজ করবা তাহলে ছুটির কি প্রয়োজন? সমস্যা কোথায় বলেন? এমনভাবে তো ভালোই লাগছে। ওই শালার থেকে কোনো খোঁজখবর পেয়েছেন? আজকে রাতে পাশের এলাকায় কোনো ডিল আছে? ওই রাঘব বোয়ালকেও পাওয়া যেতে পারে। তাহলে চলেন রাতে বের হই আমরা। ওদেরকে আজকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। ওপর লেভেল থেকে প্রচুর পরিমাণে চাপ দিচ্ছে। বলছিল এতদিন ধরে কেন ওই মাদক ডিলারকে ধরতে পারছি না। কিছুক্ষণ অফিসে থেকে বাসায় চলে আসি। রাতে আমরা মিশনে বের হয়েছি। কিরে, এখানে মাহির কি করছে? ওর ফ্রেন্ডরাও আছে? হয়তো ইনভাইট করেছে, তাই এসেছে। আই ড্রিঙ্কস করি।
না আমি এসব খাবো না, তুই খা। আয় তো, একটু খাই, বেশি না, সামান্য একটু খাই, নে খা। আমি খাবো না, তুই খা। একটু পান কর, বেশি না। এত করে বলছিস যখন দে একটু খেয়ে দেখি, মনের কষ্টগুলো যদি একটু দূর হয়। আমাদের দেখে আসামি দৌড় দিয়েছে, পেছনে পেছনে আমরাও দৌড় দিই। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে আসামিকে ধরতে সক্ষম হয়। দেখি কিছু দূরে কয়েকজন মিলে গাড়িতে কিছু তুলছে। মিষ্টি, ওখানে কিছু হচ্ছে, চলো তো দেখি কি হয়েছে। কেউ কি বিপদে পড়লো? সাহায্য করা হবে, আর যদি 2 নাম্বারই কাজ করে তাহলে আসামিও ধরা হবে। আমাদের কাজ তো এটাই, তোমরা দুজনে একে একে ধরে রাখো। যদি পালানোর চেষ্টা করে তাহলে কোনো কথা নেই, শুট করবা। আমরা কয়েকজন মিলে ওই গাড়ির কাছে এলাম। কয়েকজন ছেলে মেয়ে কাউকে জোর করে গাড়িতে তুলছে। দেখি ইরার একজন ফ্রেন্ডও আছে। কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? আর কাকে আপনারা এমন ভাবে গাড়িতে তুলছেন? এই শালা কুত্তা, কত বড় সাহস আমাকে ইগনোর করে! ইচ্ছে করে ওকে আমি খুন করে না একদম। শালা শালা বোঝেই না আমি ওকে ভালোবাসি। আমি তো ওর জন্যই এতদিন সিঙ্গেল ছিলাম, ওর অপেক্ষায় ছিলাম, কিন্তু কিন্তু শালা আমাকে আমাকে বাদ দিয়ে অন্য কোনো মেয়েকে ভালোবাসে। তাহলে ওকে আমি না খুন করবো। বয়সটা চিন্তার বাকি নেই। ইরার ফ্রেন্ড কিছু বলছে না। মিষ্টি, দেখো তো গাড়ির ভিতরে কে আছে। তার বাচ্চা, তুই এখানে কি করিস? আর এগুলো কাকে নিয়ে এসেছিস? পিছু নিতে নিতে এই পর্যন্ত চলে এসেছিস। তোকে হাতের কাছে পেয়েছি। এই তোরা আয়, এই শালাকে আগে পিটাই আর ওর বন্ধুদের, তারপর এটার ব্যবস্থা করব। শালি কেমন কেমন আমাকে ইগনোর করে। স্যার, একটা মেয়ে অতিরিক্ত ড্রিঙ্কস করার জন্য মাতাল হয়ে আছে এবং হাত পা বাঁধা আছে। বুঝতে পারছি, সঠিক সময়ে না আসলে কত বড় একটা ঘটনা ঘটে যেত। আমি কিছু বলার আগেই ওদের ধরে হ্যান্ডকাপ পরিয়ে দিয়েছে, আর মিষ্টি ইরার ফ্রেন্ডকে ধরেছে। প্রিন্সিপালের ছেলে পালাতে যাবে, তখন বললাম দৌড় দিলেই গুলি করব। কে আপনারা? গাড়ির ভিতরে ঝুঁকে ইরাকে বের করলাম। আলোতে আসতেই ইরা আমার দিকে তাকিয়ে বলে, তুই এখানে কি করছিস? বলছি তো তোকে আর বিরক্ত করবো না। তুই না, তুই খুব পচা, আমাকে একটুও বুঝলি না আমি আমি তোকে কতটা ভালোবাসি। তোকে আমি ভালোবাসি বুঝিস না কেন? তুই এখানে কিভাবে আসবি? আজকে শুধু যেখানে সেখানে আমি তোকেই দেখছি। রাগে ওর গালে একটা টাচ করে থাপ্পড় বসিয়ে দিয়েছি। থাপ্পড়কে জ্ঞান হারিয়ে পড়ে যেতে গেলে আমি ধরে নিয়ে কোলে তুলে নিয়ে বললাম, এদের নিয়ে এসে গাড়িতে তোলো। প্লিজ আমাকে ছেড়ে দেন। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনারা কে? তুই মেয়ে হয়ে কিভাবে একটা মেয়ের ক্ষতি করতে সাহায্য করছিলি? তোর বিবেকে একটুও বাঁধলো না এমন কাজ করতে? আমাকে ছেড়ে দেন, আমার ভুল হয়ে গেছে, আর এমন জীবনেও কোনোদিন করব না। সব মাহির ভাইয়ের কথা মতো হয়েছে। মিথ্যা বলো কি জন্য? তুমি তো বললে তোমাকে অপমান করার প্রতিশোধ নেবে। আমাকে ছেড়ে দেন, আর কখনো এমন ভুল হবে না। সবাই একে একে ছেড়ে দেওয়ার জন্য বলেছে আর কান্না করে দিয়েছে। চুপচাপ হেঁটে গাড়ির কাছে এলাম। মিষ্টি, এবার বুঝেছো আকাশ তোমাকে কেন পাত্তা দেয় না? এমন একটা পরি থাকলে তোমাকে কিভাবে পাত্তা দিবে? ধর, মোটেও এরকম না। সকালে তখন মুড ভালো ছিল না, তাই বলছিলাম কফির জন্য। আপনারা অনেক সিনিয়র, তাই বলতে কেমন লাগছিল। আর আকাশ স্যার আমার প্রায় সেম এজের, তাই বলেছিলাম। আর সত্যি বলতে আমার বিয়ে ঠিক হয়ে আছে। তাই নাকি? কিন্তু আমাদের কখনো তো বলেনি না ট্রিট নিতে হবে। দেখেছি, বাহ, বেশি ভালোই তো, একসাথে কয়েকটা ট্রিট হওয়া যাবে। এত কথা কিসের জন্য? এখন তো আপাতত দুজনে চুপচাপ থাকেন। এখন কি করি? আপনার বাসায় নিয়ে চলে যান। পাগল নাকি? আমার বাসায় নিয়ে যাব কি জন্য? আমি হাসপাতালে অ্যাডমিট করে দিয়েছি। অনেক মদ খেয়েছে এবং অতজন। আচ্ছা, এদের নিয়ে গিয়ে খাতে যত্ন করো, আর এটাকে হাসপাতালে রেখে আসি। আপনারা যান, আমি অফিস থেকে গাড়ি ডেকে নিয়েছি। তারপর ওরা চলে গেল এবং 5 মিনিট পরে একটা গাড়ি এলে এটাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়ে অফিসে চলে আসি। এসে দেখি সব কয়টা কান্না করছে। মুকুল যে কান্না করবে তাকে একটা করে মোটা লাঠিটার বাড়ি দিবা, আর আগামীকাল সকালে ওদের বাসার ঠিকানা নিয়ে ওদের পরিবারকে ডাকবে, এবং এই অপরাধের শাস্তি যেটা সেটা তো হবেই। আচ্ছা, আমি এখন যাই। তারপর ওখান থেকে বাসায় চলে আসি। এসে দিলাম ঘুম। পরদিন সকালে ঘুম ভাঙলো ফোনের শব্দে। কে আবার ফোন দেয়? দেখি করিম স্যার ফোন দিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। হাসপাতালে আসেন। কেন, কার কি হয়েছে? কাল রাতে কাকে রেখে গেছেন ভুলে গেছেন? সকাল সকাল ডাক্তারে ফোন দিয়ে ডাকলো, আর মেয়েটা বাসায় যাওয়ার জন্য খুব ঝামেলা করছে। আচ্ছা, আমি আসছি। ফোনটা কেটে চোখে মুখে পানি দিয়ে নীলকে বললাম, তুই রান্না শেষ কর, আমি আসছি। আর দেরি হলে তুই খেয়ে দিয়ে ভার্সিটিতে চলে যাস। এত তারা কিসের তোর? পরে তোকে সবকিছু বলবো। আচ্ছা ঠিক আছে, এখন যাই। তারপর বাইক নিয়ে চলে আসি হাসপাতালে। এসে কেবিনে আসি। আমাকে দেখে ইরা আমার কাছে আসে। আমি আমি হসপিটালে কেন? আমার কি হয়েছে? আর তুমি তুমি এখানে কি করছো? এটা কি? আমাকে যেতে দিচ্ছ না কেন? অভ্যাসটা চেঞ্জ করবেন, আমার সাথে আসেন, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। হাসপাতাল থেকে বেরিয়ে বাইক স্টার্ট দিয়ে ইশারা করে বললাম বাইকের পেছনে বসতে। আমার ইশারা পেয়ে চুপচাপ বাইকে উঠতেই চলে আসি অফিসে। এর ভিতরে একটাও কথা বলেনি, হয়তো ভাবছে কি হচ্ছে। সেলের কাছে নিয়ে এসে বললাম, এদেরকে আপনি চেনেন? কেন চিনবো না? এটা আমার ফ্রেন্ড, আর এটা তো আমাদের ভার্সিটির সিনিয়র ভাই, প্রিন্সিপালের ছেলে। আর এই দুইজন ওর বন্ধু। কি এটা আপনার বান্ধবী? আপনার বান্ধবী হয়ে আপনার এত বড় সর্বনাশ করতে যাচ্ছিল? আমার মাথায় কিছুই ঢুকছে না, কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এরা জেলের ভিতরে কেন? গতকাল রাতের কথা কিছুই মনে পড়ছে না আপনার? গতকাল রাতে জান্নাতের সাথে আমার এক ক্লাসমেটের বার্থডে পার্টি গিয়েছিলাম, ওখানে এনজয় করলাম। তারপরে জান্নাত আমাকে সফট ড্রিঙ্কস করার জন্য জোর করলো, তারপর পান করি, বেশি করেই পান করি। তারপর কি হয়েছে ঠিকভাবে মনে করতে পারছি না। আর যখন জ্ঞান ফিরে দেখি হসপিটালে ভর্তি, এর ভিতরে এরা জেলখানায় কেন বুঝতে পারছি না। ম্যাম, আপনি অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছেন। এই যে এনাদের দেখছেন, এদের রূপ অনেক ভয়ঙ্কর। আমরা এখানে আসামির পিছনে পিছনে গেছিলাম, তারপর দেখি যে একটা গাড়ি দাঁড় করানো আছে এবং কয়েকজন মিলে কিছু একটা করছে। তাই আমরা যাই, গিয়ে দেখি আপনাকে তারা গাড়িতে তুলছে এবং আপনার হাত পা বাঁধা ছিল আর আপনি মাতাল হয়েছিলেন। তোকে আমার ভালো বন্ধু ভাবতাম, কিন্তু তুই এদের সাথে মিলে আমার এত বড় একটা সর্বনাশ করতে যাচ্ছিলি। সামান্য তোকে একটু কথা শুনিয়েছি বলে এত বড় একটা প্রতিশোধ নিতে দিলি তুই। মিষ্টিকে ইশারায় ওকে নিয়ে যেতে বললাম। আর ওখানে সিসিটিভি ফুটেজ আমাদের টিম নিয়ে এসেছে। একটু পরে ওদের ফ্যামিলির লোক আসে, কিন্তু সব খালি হাতে ফিরে গেছে। রহিম স্যার এনাদের কোর্টে তোলার ব্যবস্থা করেন। আপনি কি তাদের উপর ইজ্জতহানির জন্য কেস করবেন, না আমরা করব? আমার এত বড় সর্বনাশ যারা করতে চেয়েছিল তাদের কিভাবে ছেড়ে দেব? আচ্ছা, আমি ওদের সাথে একা কথা বলতে চাই। ওকে ঠিক আছে। সেলের দরজা খুলে দিতেই আমি জান্নাতের কাছে যাই। যেতেই, আমাকে মাফ করে দে, আর কখনো এমন ভুল হবে না। কেস করিস না, না হলে আমার জীবনটা শেষ হয়ে যাবে, আমার স্বপ্নগুলো ভেঙে যাবে। প্লিজ এমনটা করিস না, দয়া কর আমাকে। আমার সাথে এমন করার আগে চিন্তা করার ভাবনা করা উচিত ছিল তোর। আমার বাবা বিষয়টা জানলে তো তোদের সব কয়টাকে মাটির নিচে পুঁতে দিবে। হয় জেলের ঘানি টান, আর না হলে মাটির নিচে যাবার জন্য প্রস্তুতি নিস। গুড বাই। সাদাসিধে থাকি বলে তুই আমাকে হালকা ভেবে নিয়েছিলি না? আমি বলি তোদের ফ্যামিলি সহ মাটির নিচে পুঁতে রেখে দিবি, বুঝেছিস? ইরা জান্নাতের কাছ থেকে বাইরে চলে আসে এবং জান্নাত কান্নায় ভেঙে পড়ে। মিষ্টিকে বলে আমি চলে আসি, আর বলে আসি যেন ইরাকে তার বাসায় পৌঁছে দেয়। বাসায় এসে খাবার খেয়ে ধপাস। আপনি কি পুলিশ? আপনার বা আপনাদের ড্রেস কোথায়? আর আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা না হলে গতকাল রাতে কি যে হতো আল্লাহ ভালো জানে। আপনার ইজ্জত রক্ষা করবে বলে আল্লাহ আমাদের ওখানে সঠিক সময় নিয়ে গেছিল, আর আমরা সিআইডি। ইরা আর কিছু বলল না, মানসিক অবস্থা তেমন ভালো না, তাই চুপ করে থাকলো। তারপর ইরাকে ওর বাসায় ড্রপ করে মিষ্টি অফিসে চলে যায়। কিছুক্ষণ পরে চুপচাপ শুয়ে আছি, তখন ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি ইরা ফোন দিয়েছে। ফোন রিসিভ করব কি করব না ভাবছি, না করি, এখন মানসিক সাপোর্ট দেওয়া প্রয়োজন। ফোন রিসিভ করতেই, কোথায় আছো তুমি? এই তো বাসায় শুয়ে আছি। কোনো সমস্যা হয়েছে? ফোনে হুমকি আসছে, বলেছে কেস তুলে না নিলে নাকি আমার ক্ষতি করে দেবে। আচ্ছা, যে যে নাম্বারগুলো থেকে ফোন আসে ওগুলো আমাকে মেসেজ করে পাঠিয়ে দেন। আর আজকে আপনি আপনার বাসায় চলে যান, কিছুদিন ওখানে থেকে তারপর না হয় আসবেন। মাইন্ড ফ্রেশ হবে, প্লাস এইসব হুমকি থামকিও আসবে না। আমিও সেটাই ভাবছি। জি, এখন আপনি সব কিছু গুছিয়ে চলে যান আর আমাকে নাম্বারগুলো পাঠিয়ে দেবেন। তোমার সাথে সিআইডি সম্পর্ক কি? তেমন কিছু না, আমি শুধু ওনাদের ইনফরমেশন দিয়ে থাকি, যেগুলো আমি দেখি এবং গুরুত্বপূর্ণ মনে হলে সেগুলো। তুমিও তো সিআইডিতে জব নিতে পারো।
বললেই হয়ে যায় নাকি? আর আপনাকে যেটা বললাম সেগুলো করেন। আচ্ছা এখন ফোন রাখেন। তারপর ফোন কেটে দিয়ে শুয়ে আছে। একটু পরে মেসেঞ্জারে কয়েকটা নাম্বার এলো। নাম্বারগুলো মিষ্টির কাছে পাঠিয়ে খোঁজ নিতে বললাম ওগুলো কে। আবার ঘুমিয়ে পড়ি। দুপুরে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে রান্না করে নামাজ পড়ে এসে খেয়ে নিলাম। বিকেলে কিরে সকালে ওভাবে বের হয়ে গেলি যে, কোনো সমস্যা হয়েছে কি? তাহলে শোন কি হয়েছে। তারপর নিলয়কে বললাম কি হয়েছে। কি বলিস? বান্ধবী হয়ে এমন একটা কাজ করতে পারলো? ওদেরকে কি শাস্তি দিবে? জনপ্রতি 10,000 করে জরিমানা আর 5 বছরের কারাদণ্ড। ও আচ্ছা, এরা পুরো আব্বু চেয়ারম্যান তাই না? ওনার বাবা কিছু বলবে না? ওনার বাবা একজন চেয়ারম্যান এবং 8-10 জন চেয়ারম্যান থেকে বেশ প্রভাবশালীও, গুন্ডা টাইপের। আর আমি কিভাবে বলবো কি করবে না করবে? তো আমার যেটুকু করা সেটুকু করেছি, বাকিটা ওনাদের ইচ্ছে। আমি বাসায় যাবার পরামর্শ দিলাম, তাই উনি বাসায় গেছেন মনে হয়। বুঝতে পারছি। আচ্ছা সত্যি করে কথা বলতো, এরা আপুর প্রতি কি তোর ফিলিংস আছে? আছে, কিন্তু সেটার প্রশ্রয় দিতে চাচ্ছি না। কিছু পছন্দের জিনিস না পাওয়াই ভালো। জানিস তো আমি চাই উনি আমার থেকে দূরে দূরে থাকুক। সত্যি বলতে ওনার কথা মনে পড়লে আমার মাকে যে অপমান করেছিল সেটার কথা মনে পড়ে। সেটা বুঝতেই পারছি, কিন্তু সেখানে এরা আপুর তো দোষ নেই তাই না? সেই দোষ তো এরা আপুর আব্বুর দোষ। একজনের অপরাধের শাস্তি অন্যজনকে দেওয়া কি ঠিক বল? এরা আপু তোকে ভালোবাসে, আর তুই কেমন ওনাকে কষ্ট দিচ্ছিস? তুই কি ওনার উপর প্রতিশোধ নিচ্ছিস? যদি তাই হয়ে থাকে তাহলে বলবো তুই অনেক বড় ভুল করছিস। কাউকে বিনা অপরাধে কষ্ট দেওয়া কি ঠিক? তুই তোর বিবেককে প্রশ্ন করতো। আমি ওনার উপর কোনো প্রতিশোধ নিচ্ছি না। প্রতিশোধ তো অন্যভাবেও নেওয়া যেত। যেমন মনে কর কয়েক মাস প্রেম করলাম, তারপর মনে কর সবকিছু লোড করে ছেড়ে দিতাম। কিন্তু আমার মায়ের দেওয়া শিক্ষা তো এমন নয়। সত্যি বলতে ওনাকে ভালো লাগলেও ওনার প্রস্তাবে রাজি হতে পারছি না। তবে বন্ধু হয়ে থাকলে কোনো আপত্তি নেই। বন্ধুর মতো ভাবলে বন্ধুর মতো আচরণ করব। আমি বলবো আপন করে নে, তবে কিছুদিন ওনাকে একটু পরীক্ষা কর। তারপর তার আগে না। নারীর ছলনা অনেক ভয়ানক। সাব্বিরকে কিভাবে ধ্বংস করে দিয়েছে দেখলামই তো। তবে সবাই যে এক এমন না। সাব্বিরের কথা কি বলবো, এরা আপুর বান্ধবী কি করলো? নারীদের দেখতে পারে না। সেটাই, চল বাইরে থেকে ঘুরে আসি। তারপর দুজনে বাইরে ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাসায় এলাম। নিলয় রান্না করে গেল। আমি রুমে এসে একটু ল্যাপটপ নিয়ে বসলাম। তখন নিলয় এলো। আম্মু তোর সাথে কথা বলবে। আচ্ছা দে। তারপর আন্টির সাথে কথা বলতে রাখলাম। ওনার সাথে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিই। নিলয়ের আম্মু মানে আমার আম্মু আমাকে আন্টি তার ছেলের মতোই ভাবে, কেয়ারও করে। আমিও আন্টিকে মায়ের মতোই মানি। আর আঙ্কেল মানে নিলয়ের আব্বু একজন পুলিশ অফিসার। মূলত ওনার মাধ্যমে আমার এই জবটা পাওয়া। এই জব নিলয়কে করার জন্য বলেছিল, কিন্তু নিলয় করতে চায়নি। ওর নাকি এইসব চাকরি পছন্দ না। তাই নিলয় ওর আব্বুকে আমার নামটা সাজেস্ট করে। আমিও সব পরীক্ষা দিই এবং সব কিছুতেও টিকেও যাই। আল্লাহ কপালে এটা রেখেছিল, তাই হয়েছিল। কিন্তু আমি তো ভেবেছিলাম হয়তো জবটা হবে না। যদিও আল্লাহ করেছিলাম যেন জবটা হয়ে যায়, এবং আল্লাহর রহমতে হয়েও গেছে। গত 2 বছরের প্রমোশনের জন্য অনেক ট্রাই করেছি এবং শেষ পর্যন্ত এখন এসে গেল। কি রে মা, তোকে এমন লাগছে কেন? কি হয়েছে তোর? আম্মু, কি হয়েছে? কান্না করছিস কেন? ইরা ওর আব্বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে সবকিছু বলে। ইরার আব্বু ওকে সান্ত্বনা দিচ্ছে এবং সেও অনেকটা ভয় পেয়েছে। ভাবছে যদি ওর কিছু হয়ে যেত তাহলে কি হতো। নানান চিন্তা ভাবনা তার মাথায় ঘুরপাক খাচ্ছে, আর তার চোখ দিয়েও পানি বের হয়ে গেছে। কি হয়েছে? তোমরা মা মেয়ে এমন কান্না করছো কেন? ইরা মা কখন এসেছো আর কান্না করছো কেন? ইরার আব্বুকে সবকিছু বলে। ইরার আব্বু তো রেগে আগুন। ওদের তো আমি ছাড়বো না, ওদের তো আমি শেষ দেখে ছাড়বো। আমি এক্ষুনি ওখানের পুলিশ অফিসের সাথে কথা বলবো। শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে বাঁচিয়েছে। এবার রুমে যা এবং একটু রেস্ট নে। বুঝতে পারছি তোর মানসিক অবস্থা খুব ভালো না। ইরা তার রুমে চলে যায়। রাতে ঘুমাতে যাব তখন ফোন আসে। এখন আবার কে ফোন দিল? ফোনটা রিসিভ করে, হ্যালো, কে? আমি। নাম্বার সেভ করনি? ও বলেন, কোনো সমস্যা হয়েছে? আর কি ফোনে হুমকি এসেছিল?
ফোন এসেছিল, কিন্তু আমি ফোন রিসিভ করিনি। ভাবছি ওই নাম্বার বন্ধ করে দেব এবং অন্য নাম্বার ইউজ করব। যেটা ভালো মনে করেন। আপনি কি বাসায় সবকিছু বলেছেন? বলেছি। ও আচ্ছা, আমি এখন ঘুমাবো, এখন ফোন রাখি। বাই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ। ওকে, আল্লাহ হাফেজ। ফোনটা কেটে ঘুমের দেশে তলিয়ে গেলাম। পরদিন সকালে আমি নিলয় ভার্সিটিতে এলাম, এসে ক্লাস করে আবার বাসায়। 2 দিন পর আমার ছুটি শেষ, তাই অফিসে জয়েন করি। কি অবস্থা রহিম স্যার? কি অবস্থা মিষ্টি? আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। একে একে সব টিমমেটের সাথে কথা বলে আমার কেবিনে গিয়ে বসি। কাজ শেষ করে রাতে বাসায় এলাম। ইরা আপু তোকে ফোনে না পেয়ে আমাকে ফোন দিয়েছিল। ফোন কোথায় রেখেছিস? আজকে ফোন রিসিভ করার অবস্থায় ছিলাম না, মিশনে ছিলাম। খাবার পরে শুনবো কি বলেছিল। শালা, তুই পেয়েও ইগনোর করছিস আর আমরা না পেয়েও হা হতাশ করি। তো শালা। আচ্ছা, রান্না কি হয়েছে? বেশ খিদে পেয়েছে। বিরিয়ানি রান্না হয়েছে, আমার খাওয়া শেষ। ভাবলাম তোর আরও দেরি হবে, তাই খেয়ে নিয়েছে। রান্নাঘরে আছে, একটু গরম করে খেয়ে নে। আচ্ছা। তারপর ফ্রেশ হয়ে এসে খেয়ে নিলাম। খাওয়া শেষ করে বিছানায় শুয়ে আছে। ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করতেই। ফোন রিসিভ করনি কি জন্য? কাজে ব্যস্ত ছিলাম। কোনো সমস্যা হয়েছে? না। আচ্ছা, বাসার কথা বলবো তোমায় নিয়ে? আমাকে নিয়ে আবার কি বলবেন? আমাকে নিয়ে আপনার বলার কি থাকতে পারে? আমাকে অপমান করার জন্য আপনার ইচ্ছা জেগেছে? সবসময় পুরনো কথা বলো কিসের জন্য? আপনার বাবা তো ওই একটাই, আগে তো ছিল একটা অমানুষ, এখন আরো খারাপ হয়েছে। আমার কাছে সব খবর আছে। আপনার বাবা মরার পরও সোজা হবে কিনা সন্দেহ। তোমার আর কিচ্ছু বলার নেই। আগের ঘটনাগুলো নিয়ে কেন পড়ে আছো? কিভাবে ভুলে যাব? আমি ওই টপিক নিয়ে আর কোনো কথা বলতে চাই না। তুমি এই টপিক উঠিয়ে এখন বলো আমি ওই টপিক নিয়ে কথা বলতে চাই না? ওগুলো মনে হচ্ছে আমি করেছি যে আমাকে শোনাচ্ছ? থাক মুরব্বী, উত্তেজিত হয়েন না। এখন ঘুমান, আমিও ঘুমাই। আচ্ছা ঠিক আছে, তোমাকে যদি কয়েকটা কিল ঘুষি দিতে পারতাম না, তাহলে অনেক শান্তি পেতাম। আচ্ছা, আরেকটা কথা ভুলে গেছি। আমার গাল লাল হয়েছিল কেন? কেউ কি আমাকে থাপ্পড় দিয়েছিল? যে মেরেছিল না, তাকে পেলে ওর অবস্থা খারাপ করে ছেড়ে দিতাম। কেমনে আমাকে থাপ্পড় দেয়? ওদের মধ্যে কে থাপ্পড় দিয়েছিল জানো তুমি? আমি কিভাবে বলবো আপনাকে যে কে আপনাকে থাপ্পড় দিয়েছিল? আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। এখন ফোন রাখি, আল্লাহ হাফেজ বলেই ফোন কেটে দিলাম। তারপর ঘুমিয়ে পড়ি। 5 দিন পরে। কি ব্যাপার, তোমার বন্ধু আকাশ কোথায়? কলেজে আসেনি কেন? নিয়মিত তো আসবে না, কখন আসবে না আসবে তারও ঠিক নেই। কেন আসবে না? ভার্সিটিতে আসতে তার সমস্যা কোথায়? কাজের জন্য আসতে পারবে না। ও তো ঠিকমতো পড়াশোনা করে না, ওর শুধু সার্টিফিকেট প্রয়োজন। শালা না পড়েও কিভাবে যে ভালো রেজাল্ট করে নেয় বুঝি না। আমরা সারা বছর জুড়ে পড়েও ভালো রেজাল্ট হবে কি হবে না ভাবতে ভাবতে মাথা ঘুরে, আর ও পরীক্ষার কয়েক মাস আগে পড়ে তাও ভালো রেজাল্ট করে নেয়। পড়াশোনা ছোট থেকেই ভালোভাবে পড়াশোনা করলে ভালো কিছু করতে পারতো। জি আপু। শালা কি করে বুঝি না, ওগুলো করেও পাইটা কি? হ্যাঁ, এগুলো করে ওর লাভটা কি হচ্ছে? শালা কুত্তা আমাকে কেমন ইগনোর করে। নেহাইতে তোকে ভালোবাসি, না হলে তোর মতো ছেলে কিনা গোনার সময় ইরান নেই। ইরা, জান্নাত কোথায়? ভার্সিটিতে আসেনি কি জন্য? মা যেখানে, তুইও ভার্সিটিতে আসিসনি কেন? ফোনও বন্ধ বলছে। আর বাকি বান্ধবীদের কাছেও তেমন কোনো খবর নেই। তাহলে শোন কি হয়েছে। কি বলিস? কখনো কল্পনাতেও ভাবিনি জান্নাত এমন জঘন্য কাজ করবে। একজন মেয়ে হয়ে কিভাবে অন্য মেয়ের এমন খারাপ করতে পারে? কারে বিশ্বাস করবো বল? আচ্ছা, তুই এতদিন ভার্সিটিতে আসিসনি কিসের জন্য? বরকে ছেড়ে আসতে মন চাইছে না তাই তো? নতুন নতুন বিয়ে বলে কথা। আরে তেমন কিছু না, একটু অসুস্থ ছিলাম আর কি। তুই যেটা বললি ওরকমই। কিন্তু তোর কথা শুনে আমি তো গভীর চিন্তায় পড়ে গেলাম। বাদ দে ওর কথা। কিন্তু তোর সাথে এমন করলো কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। প্রিন্সিপালের ছেলে তো আমাকে পছন্দ করতো জানতি। সেই 1 বছর ধরেই আমার পিছনে পড়ে আছে, কিন্তু তার প্রস্তাবে রাজি হইনি। আর জান্নাত তো আমার পিছনে পড়েই ছিল আমাকে রাজি করানোর জন্য, যেন আমি মাহিরের প্রস্তাবে রাজি হয়ে যাই। তা তো এগুলো জানি, আমি না থাকাতে কি কি হয়েছে সেটা বল। আসলে ছোটবেলায় আমার একটা ফ্রেন্ড ছিল, যার কথা তোদের মাঝে মধ্যেই বলে থাকি। তারপর? তাহলে শোন কি হয়েছে। এত কিছু? এখন ছেলেটা কোথায়? আমাকে দেখা। আজকে ভার্সিটিতে আসেনি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাকে ইগনোর করে। হয়তো 8 বছর আগের ঘটে যাওয়া ঘটনার জন্য।
সো স্যাড। দেখতে সুন্দর আছে। সুন্দর আছে, তবে হিরোদের মতো দেখতে না, তবে হ্যান্ডসাম আছে। বাহ, ভালোই তো। আচ্ছা, ভার্সিটিতে আসলে দেখাস। আর এখনকার কোনো ফটো আছে নাকি? না রে, নাই থাকলে দেখাইতাম। দিন পার হয়ে বিকেল হয়ে যায়। বিকেলে একটা কফি শপে আমরা টিমের কয়েকজন মিলে বসে আছি একজনকে ধরার জন্য। আমার পাশে মিষ্টি বসে আছে, যার জন্য অপেক্ষা করছিলাম। সে এসে বসেছে, আর ওই সময় কোথা থেকে ইরা সামনে এসে দাঁড়ালো। এই জন্য তুমি আমাকে ইগনোর করো, তাই তো? যতই ছদ্মবেশ ধরে থাকো, তোমার চোখ দেখলে তোমাকে আমি ঠিকই চিনতে পারি। আসামির দিকে তাকিয়ে দেখি দৌড় দিয়েছে। ছদ্মবেশ কি ভালো হয়নি? এই ছিল কিভাবে? কি আছে, ওদিকে তাকিয়ে আছো কেন? রাগে তো মেজাজ গরম হয়ে গেছে। উঠেই ওর গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়েছি। সবসময় কাজের মধ্যে বাগটা দিচ্ছে। আর কিছু না বলে দৌড় দিয়েছে। ওরা আগেই আসামির পিছনে দৌড় দিয়েছে। গিয়ে দেখি ধরে নিয়েছে। আচ্ছা, একে নিয়ে যাও, আমি ওটার ব্যবস্থা করে আসি। স্যার, আর কিছু বলিয়েন না। আপনার থাপ্পড় খেয়ে মনে হচ্ছে কান্না করে দিয়েছে। ওর কান্নার কিছু বলতে ক্যাপের সামনে এসে দেখি ক্যাপ থেকে বের হচ্ছে আর চোখ মুছে। গিয়ে ধরে এক সাইডে নিয়ে এসে বললাম, আপনার সমস্যা কি? হ্যাঁ, তুমি আমাকে মারলে। এমন ভাবে আর কাজের মধ্যে বাগড়া দিলে বেশি করে মারবো। তুমি আমাকে একদম রাগ দেখাবে না। আমাকে মেরে আবার আমাকে রাগ দেখাচ্ছ? তোমাকে ভালোবাসি বলে তুমি আমার সাথে এমন করছো? ঠিক আছে, আর তোমার কাছেই আসবো না, আর বলবো না ভালোবাসি। আমি আর কখনো তোমার সামনে আসবো না। শুনতে খারাপ লাগলো বা আপনার ইগোতে লাগলো, এটাই সত্যি। আপনি আমার টাইপের না। আমি সাদামাটা। আমার জীবনসঙ্গীও সাদামাটাই চাই। আপনার খরচ বহন করার সাধ্য আমার নেই। আমি জব করব। আমার লাইফ পার্টনার হিসেবে কোনো চাকরিজীবী চাই না। বললাম না, সাদামাটা কাউকে চাই। আমি নিজেকে পরিবর্তন করব। আমার উচ্চ বিলাসিতা, আমার উচ্চ আকাঙ্ক্ষা, বাইরে অতিরিক্ত খরচ সব বন্ধ করে দেব। প্রয়োজন আছে কারোর জন্য নিজেকে এমনভাবে কষ্ট দেওয়া? যার ব্যথা সেই বোঝে। আপনার কষ্ট দুঃখ কেউ বুঝবে না, কেউ না। ফ্রেন্ড আছেন, ওটাই থাকেন না। এর থেকে বেশি কিছু হবার কি প্রয়োজন আছে বলেন? আপনি না এগুলো নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা করছেন? কিন্তু আমি তোমাকে ভালোবাসি। হয় তুমি আমাকে আমার মন ফিরিয়ে দাও, আর না হলে তুমি আমাকে তোমার ভালোবাসা দাও। আমাকে ভালোবাসা ঠিক আছে, কিন্তু পাওয়ার চিন্তা ভাবনা বাদ দেন। আপনাকে কিভাবে যে বোঝালে বুঝবেন বুঝতে পারছি না। আমাকে কি বোঝাবে? আমি বুঝতে তো বুঝি না। দেখুন, আমি আমার জীবনকে ভালোবাসি। আমি আপনাকে ভালোবেসে মরতে পারি না। ছোটবেলায় আপনার সাথে বন্ধুত্ব করার জন্য আপনার বাবা আমাকে আর আম্মুকে চোর বলে গ্রামের মানুষের কাছে অপমানিত করেছিলেন, তার গ্রাম থেকে বের করে দিয়েছিলেন। আর এখন আপনাকে ভালোবাসার দায়ে নিজের জীবনকে হারাতে পারবো না। আমি মিথ্যা বলতে ভালোবাসি না, আর মিথ্যা বলাও পছন্দ করি না। আমি মিথ্যা বলে আপনার মন জয় করতে পারবো না। সত্যি করে একটা কথা বলি, আপনার বাবার করা অন্যায়ের প্রতিশোধ নেওয়ার অনেক ইচ্ছা করছিল, কিন্তু এমন পবিত্র একটা সম্পর্ক নিয়ে এমন অভিনয় করতে মন ছায় দেয়নি। আর আমার মা আমাকে এমন কিছু শিক্ষাও দেয়নি। সেই জন্য প্রেমও করা হবে না, আর আপনার বাবার উপর প্রতিশোধ নেওয়া হবে না। এই জন্যই তো তোমাকে আমার ছোটবেলা থেকে এত ভালো লাগে। আচ্ছা, এগুলো বলে আমাকে বোঝাচ্ছ না তোমার প্রতি আমাকে আরো দুর্বল করছো? কোনটা? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আল্লাহ আল্লাহ, এ কার পাল্লায় পড়েছি আমি? কেন যে ওর সাথে পরিচয় করিয়ে দিল। থুর ছাই, এখন নিজের উপর নিজেরই রাগ হচ্ছে। ইচ্ছে করছে কোনো কিছু দিয়ে এই মেয়ের মাথায় ফাটিয়ে দিই। বোন, তুই কোন ধাতুতে তৈরি বলবি? তোর বাবা কেমন আর তুই কেমন? এই তো এসেছো আগের ফর্মুলায়। সেই কবে তুই করে একে অপরকে বলেছি, আর আজকে তুই করে বলছো। মনটা না একদম জুড়ে গেল। ইচ্ছে করছে তোমার মাথাটা ফাটিয়ে ফেলি। আমি মানুষটা ভালো না। আমার অনেক মেয়ের সাথে রিলেশন আছে, এমনকি ফিজিক্যালও আছে। তাও সমস্যা নেই, তাও আমার তোমাকেই চাই। আর তুমি বললাম মিথ্যে বলা পছন্দ করো না, আর তুমি আমাকে এখন মিথ্যে বলছো। কেমনটা লাগে আপনারাই বলেন? এটা খেয়ে রে, এর কি ফাদার বাদার নেই? কোনো আত্মীয় স্বজন নেই? আমি ইরা, তোমার না হওয়া বাচ্চার আম্মু। বাবা, ছোট ভাই, আত্মীয় স্বজন সব আছে, কিন্তু আমার ছোটবেলার বন্ধুটা না নেই, আমার বোন নেই। সেই জন্য আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমার উত্তর শুনে আমার দিকে তাকিয়ে আছে। হাত মিল করে দিতেই এসে জড়িয়ে ধরলো। মনে হচ্ছে আবার কান্না করছে, কিন্তু আমি কিছু বললাম না। শুধু শুধু আমাকে কষ্ট দিলে কিসের জন্য?
তোমাকে বুঝিয়ে দেখছি কোনো কাজ হচ্ছে না, তাই কি আর করব। তোমাকে যত দূরে ঠেলে দিচ্ছি তুমি তত বেশি কাছে আসছো। আমার জীবনে তোমার পদার্পণ হলো চৈত্র মাসের বর্ষার ন্যায়। তোমাকে প্রথম দেখার পর আমার হৃদয়ে স্পন্দন সৃষ্টি হয়েছিল, মনের মধ্যে হাজার প্রশ্নের উদয় হয়েছিল। প্রশ্ন জেগেছিল, তুমি কি সেই যাকে আমি কল্পনায় এখনো রেখে দিয়েছি? তোমার সামনে গেলাম কথা বলার জন্য, এটা জানার জন্য যে তুমি কে। কিন্তু তখন আমার গলা না জ্বরে এসেছিল, মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছিল, কিন্তু বলতে পারিনি। কেন জানি চেয়েও তোমাকে আমি আসলে ভুলতে পারিনি। মনে হয়নি আমি তোমাকে ভুলে যাই। অধিক প্রস্তাব পেয়েও কেন জানি রিলেশনে যেতেই পারিনি। ওদের ভালোই লাগেনি। মনে হয়েছিল তোমার সাথে আবারও আমার কথা হবে। তুমি খুব মজা, আমাকে শুধু শুধু কষ্ট দিয়েছো। ও আচ্ছা, তাই বুঝি। এখন আমাকে ছাড়ো, আমার যাওয়া লাগবে। কোথায় যাবে? কোথাও যেতে হবে না, আমার সাথে কথা বলবা। এমন জেদ বাদ দিয়ে বাসায় যাও, আমার অনেক কাজ আছে। না, আমি বাসায় যাব। আমাকে তুমি কি সময় দেবা? এমন ভাবে না সময় দিয়ে একেবারে বেডে চলো। এরা আমার হাত ধরে টানতে লেগেছে। এমন ভাবে হাত ধরে টানছো কেন? তুমি যে বললে এমন ভাবে সময় নষ্ট না করে বেরিয়ে যেতে, তাই চলে যাই। থুর, কোথায় রেগে চলে যাবে তা না করে আরো টানছে। ছাড়ো বলছি। হাত ছাড়িয়ে বললাম, বাই, পরে কথা হবে বলেই ধরে দিয়েছি। তারপর অফিস শেষ করে সন্ধ্যায় বাসায় এসে বসে আছি। বেশ কয়েকবার ফোন এসেছিল, কিন্তু রিসিভ করিনি। ফ্রেশ হয়ে বসে আছি, তখন মিষ্টি কোথায়? নতুন নতুন রিলেশনে গেলি অথচ মিষ্টি নিয়ে আসলে না। তুই কিভাবে জানতে পারলি? আমার হবু ভাবি বলল। ও আচ্ছা, শোন, মিষ্টি খেলে ডায়াবেটিস হবে। ডায়াবেটিস হলে শুধু ওষুধ কিনতে হবে। ওষুধ কিনতে গেলে টাকা লাগবে, কিন্তু তোর মতো ভিখারির কাছে তো টাকাই নেই, তাই মিষ্টি খাওয়ার চিন্তা বাদ দে। নাটক কম করো প্রিয়, মিষ্টি খাওয়া এত পুংটামি করিস না। এখন টাকা পয়সা নেই, হলে খাওয়াবো। দিলার সঙ্গে কথা বলতে বলতে ফোন আসে। ওর সাথে বেশ কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। ফোন কেটে নামাজ পড়ে খেয়ে বসে বসে পড়ছি। ফোনটা বাজছে, তাই ফোন রিসিভ করলাম। জান, শোনো না। আস্তাগফিরুল্লাহ, ছি ছি ছি, কি সব নোংরামি। দুনিয়াটা কোথায় গেছে, লজ্জা কোথায়? ওরে আমার ভদ্র শয়তান রে, কবে হজ করে এসেছো? দেখেন, আমি ভালো মানুষ। এই চুমোটুমি কি? হ্যাঁ, আমি তো চুমু দিব। শোনো না, বাসা একদম ফাঁকা, চলে এসো। ধুর, বেডি মাইন্ডের ভিতরে কি সব ধরনের কথা ঢুকাচ্ছে। বেবি, ও বেবি, শোনো না। আমি এখন কল রাখলাম, আমি পড়ছি। এত পরে কি হবে? সত্যি করে বলো তো, তুমি কি কাজ করো? বলেছি তো। তুমি আমাকে মিথ্যে বলছো। সত্যি করে বলো, তুমি কি কাজ করো? আমাকে একদম মিথ্যে বলবে না। আমি একজন সিআইডি অফিসার। হয়ে গেছে, সর্বনাশের মাথা খেয়েছে। তাহলে তো আব্বু কখনো মেনেই নেবে না। চোরের মন পুলিশ করে না। ঠিক আব্বুর ভেতরে সেম ভয়টাই থাকবে, তাই রাজি হবে না। তাই তো তোমাকে আমি বারণ করেছিলাম এগুলো পাগলামি না করতে। মনে মনে বললাম, খুব তাড়াতাড়ি তোমার বাবার বাসায় রেড পড়বে। রাস্তার ফকির বানাতে কিছু সময় লাগবে। সব প্রমাণ হাতে পেলে এনবিআর এর হাতে চলে যাবে। সমস্যা নেই, সবকিছু ম্যানেজ করার দায়িত্ব আমার। এগুলো নিয়ে তোমাকে টেনশন করার কোনো প্রয়োজন নেই। তুমি তোমার কাজ করো আর আমাকে ভালোবাসো, তাহলেই হবে। আর আমি আমার মতো করে কাজ করে নেব। খাবার খাওয়া হয়েছে? অনেক আগেই। তোমার খাওয়া হয়েছে? আচ্ছা, তোমরা দুজনে কি এক রুমে থাকো? না, দুজনের রুম আলাদা। নিলয় এক রুমে আর আমি আরেক রুমে। ও আচ্ছা। মেসেঞ্জারে ভিডিও কল এলো, ওটা কেটে দিয়ে রিসিভ করলাম। ভিডিও কল কি জন্য? তোমাকে দেখতে ইচ্ছে হয়েছে, তাই ভিডিও কল দিলাম। এই না, ফ্লাইং কিস। এইসব কি? হ্যাঁ, আমি কিন্তু কল কেটে দেব। কট কাটতে সকাল সকাল তোমাদের বাসায় গিয়ে উঠবো। তোমার বাসার ঠিকানা আমার কাছে আছে। ওই শালা হারামি কিছু বলতে। সে যাই হোক, এমন ভাবে বসে আছে কেন? বুকে ওড়না কোথায়? বুকে ওড়না দাও। না না, দেখো সমস্যা কোথায়। এখন একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? একটু তো লজ্জা শরম করো। বুকে ওড়না দাও, না হলে কল কেটে দেব। বাসায় একা একা থাকে না জানি আর কি করে। ভয় লাগে না একা একা থাকতে? বাসায় একজন লোক তার পরিবার সহ থাকে, বাসা দেখাশোনা করার জন্য। বাপের মতো বড় বাসায় থাকতে গেলে হার্ট অ্যাটাক করে মারাই যেতাম। তুমি যে বললে তুমি বাসায় একা একা থাকো, আমিও তো ভাবি ওর মতো মেয়ে একা থাকবে।
ছোটবেলায় দেখিনি কেমন ভীতু ছিল? ওই একটু একটু। ভীতু? তো কি হয়েছে? ভীতু। তুমি আমাকে রাগানোর চেষ্টা করছো, কিন্তু আমি রাখবো না। তুমি যতই চেষ্টা করো কাজ হবে না। আমার রাগ জেদ আমার কন্ট্রোলে, কেউ চালিয়ে আমাকে রাগ করাতে পারে না। তাই নাকি? আচ্ছা ফোনটা রাখো তো, মিষ্টি ফোন দিয়েছে, একটু কথা বলি। কি? ওই ডাইনি তোমাকে কি জন্য এত রাতে ফোন দিলে? ওই ডাইনির থেকে সব সময় দূরে দূরে থাকবে, যতটা পারো ততটা দূরে। এই মাত্র না বললে তোমাকে রাগাতে পারবে না, কিন্তু তুমি যে একটুতেই রেগে গেলে। সবকিছু সহ্য করতে পারবো, কিন্তু তোমার পাশে অন্য কাউকে কখনো সহ্য করতে পারবো না। তাই না? বুঝলাম। যাও এখন গিয়ে ফোন কেটে ঘুমিয়ে পড়ো, আমিও গিয়ে ঘুমিয়ে পড়ি, সকালে উঠে অফিসে যেতে হবে। আর একটু কথা বলে না প্লিজ প্লিজ। না এখন কোনো কথা না। প্লিজ। আচ্ছা ঠিক আছে। আর একটু কথা বলে ফোন কেটে দিতে যাব, তখন ক্যামেরার সামনে ফোন নিয়ে এসে বলল, আই লাভ ইউ। তুমি বলো। লাভ ইউ টু। আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিলাম। পরদিন উঠে ফ্রেশ হয়ে ফোন হাতে নিয়ে দেখি ইরা গুড মর্নিং পাঠিয়েছে। এত তাড়াতাড়ি ওরা ঘুম থেকে ওঠে বিশ্বাস হচ্ছে না, কোনো রিপ্লাই দিচ্ছে না। আগে একটু ব্যায়াম করি, তারপর গিয়ে রান্না করি, যেমন ভাবা তেমন কাজ। ব্যায়াম শেষ করে রান্না করে এসে রান্না করলাম। এর ভিতরে নিলয় উঠে গেছে। খিদে রান্না শেষ? না, তোর জন্য বসে থাকবো, কখন তুই উঠবি আর তারপর রান্না করব। বসে থাকতেই সমস্যা কোথায়? ভাবিকে নিয়ে আয়, তাহলে তো এমন রান্নার সমস্যা থাকবে না। রান্না পারে কিনা সন্দেহ, দেখা গেল রান্না পারে না, আর রান্নাঘরে এসেছে তখন কি হবে? কি আর হবে, রান্নাঘরে এসে দেখা যাবে রান্নাঘর উড়িয়ে দিয়েছে। ঠিক ঠিক, রান্না পারে কিনা সেটা জেনে নেবি, আর না পেলে শিখে নিতে বলিস। আর তোর খবর কি বল? তোর জেরিনের কয়েকদিন থেকে তেমন কথা বলতে দেখি না, ঝগড়া হয়েছে না ব্রেকআপ হয়ে গেছে? একটু ঝগড়া হয়েছে। ঠিক করে দেওয়া লাগবে, ঝগড়া মেটাতে না পারলে বলিস, আমি ঝগড়া মিটিয়ে দেব। তোর কিছু করা লাগবে না, শালা কিছু হলেই তোর কথা টেনে আনে, বলে তুই কত ভালোভাবে কথা বলিস, কত নরম, রাগে না। আর আমি নাকি কথা বলতেই পারি না, একটুতেই রেগে যাই। আহা সোনা গো আমার, আমার কি দোষ বল? আমি কি তোর গার্লফ্রেন্ডকে পটাতে যাই নাকি? আমি তো ঝগড়া মিটাতে যাই। তোকে আমাদের ভেতরে নিয়ে আসাই ভুল হয়েছে। আহা রাগেশ কেন? আমি তোর গার্লফ্রেন্ডের সাথে না কথা বলি, না কোনো মেসেজ করি, না ইটিস পিরিট করি, না ফ্লার্টিং করি। আমি তো আমার কাজ নিয়ে ব্যস্ত। তোকে কি আমি কিছু বলেছি? সব বাদ দিয়ে আজকের মতো সব কিছু মিটমাট করে দিস। আচ্ছা বন্ধু, মনে একখান প্রশ্ন জেগেছে। না মানে আমার অবশ মনে বড় একখান প্রশ্ন আর কি। নাটক নকশা না করে বল কি হয়েছে? তোর গার্লফ্রেন্ড আবার অন্য কাউকে ডেট করছে না তো? শালা তোর নানি জেরিন ওরকম মেয়ে না, আর ও সব খবরাখবর আমার কাছে থাকে। ওর ছোট ভাই আমার গুপ্তচর, আর বাইরে ওর বান্ধবী। এদের পেছনে অনেক টাকা খরচ করা লাগে ভাই। বুঝতে পারছি। আচ্ছা তোদের ঝগড়া মিটমাট করে দেব। জেরিন হচ্ছে নিলয়ের মামাতো বোন প্লাস গার্লফ্রেন্ড। মেয়েটা দেখতে বেশ কিউট এবং এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। উভয়ের বাসায় জানে এবং সবাই রাজি তাদের বিয়েতে বা তাদের সম্পর্কে। এই হচ্ছে ঘটনা। ফোনটা বেজে উঠলো, ফোনের দিকে তাকিয়ে দেখি ইরা ফোন দিয়েছে। রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি তোমার বউ বলছিলাম। শোনো। ও তুমি, সকাল হয়ে গেছে? যখন উঠেছি তখন তোমাকে মেসেজ পাঠিয়েছি, তুমি মেসেজ দেখোনি। আর ঘুম থেকে উঠছো কখন? এই তো উঠলাম। ভাবি মিথ্যা বলছে, ঘুম থেকে উঠে ব্যায়াম সেরে রান্না বান্না শেষ। তোর চরিত্র খুব ভালো করে জানা, তাই মিউট করে দিয়েছি, আর তোদের ঝামেলা ভালো করে মিটাচ্ছি। দেখ ভাই, এমন করিস না, এমনিতেই ঝামেলা হয়ে আছে, আর তুই আরো ঝামেলা বাড়াতে চাইছিস। তাহলে বল যে কিছু বলবি না, আর তুই এখন ভাগ। মিউট খুলে বললাম, বাহ তুমি দেখি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। কিন্তু মিউট করেছিলে কি জন্য? নিলয়ের সাথে কথা বলছিলাম একটা জিনিস নিয়ে, যেটা তোমার শোনা উচিত না বলে মিউট করেছিলাম। সকালে নাস্তা শেষ? এখন ভার্সিটিতে যাবার জন্য রেডি হব কি হচ্ছি। আচ্ছা তোমার একটা পিক মেসেজ টেরে দিও তো। আচ্ছা ঠিক আছে। জিজ্ঞেস করবে না কেন চাইছি? আমাকে সামনাসামনি দেখো, ভিডিও কলে কথা হয়েছে এবং হবে, তার উপর পিক চাইছো, তার মানে নিশ্চিত কোনো না কোনো কাজ আছে যেন প্রশ্ন করা একটা বোকামি হয়ে যাবে। তাই নাকি? আমার একটা ফ্রেন্ড তোমাকে দেখতে চেয়েছিল।
বিয়ে হয়ে 2 মাস ভার্সিটিতে আসেনি, গত পরশুদিন থেকে আসছে, তাই কিছু জানি না। সব কিছু জেনেই তোমাকে গতকাল দেখতে চাইছিল, কিন্তু তুমি তো ভার্সিটিতে যাওই না, আর তোমার পিকও নেই, তাই দেখাতে পারিনি। ও আচ্ছা, সব ঠিক আছে। তোমার বান্ধবী থেকে দূরে দূরে থাকবা। যেই ভুল একবার হয়েছে সেটা আর হচ্ছে না। হুম, ওটা বললাম, এবং আরেক দিক থেকে বললাম, এমনিতেই কলেজ আজ শুরু করো, দেখা গেল তোমার বান্ধবীর কাছে বিয়ের পরে গল্প শুনে আরো বেশি 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 শুরু করেছো, তাই দূরে দূরে থাকতে বললাম। আমি কিছু কি জানি না, না বুঝি না? না, বোঝো, কিন্তু ফিলিংসটা কেমন সেটা তো জানো না। যখন তোমাকে বিস্তারিত বলছে তখন তোমার ফিলিংসের নানির খালিঘর হয়ে যাবে। তখন বলবা, আই নিড ইউ বেবি, কাম টু মাই হোম। আমার তো তোমার আমাকে এমন মনে হচ্ছে। মনে হবার কি আছে, তুমি তো ওরকমই। আচ্ছা তাই বুঝি। আচ্ছা চলো কোর্ট ম্যারেজ করে নি। তাই না? এত তাড়াহুড়ো কিসের জন্য? হ্যাঁ, তোমার পরিবার জানতে পারলে কিছু হবে। মনে করো এমন হলে ভালো হতো না? মনে করো আমি বেকার, টাকা পয়সা কিছুই নেই, তোমার বাবা চৌধুরী সাহেব আমাদের রিলেশন সম্পর্কে জানতে পেরে আমাকে ডাকলো, তারপর বলল, ভিখারির বাচ্চা, তুই আমার মেয়েকে কোন সাহসে ভালোবাসতি? তখন আমি বলতাম, ভালোবাসা গরিব ধনী দেখে হয় না চৌধুরী সাহেব, আপনার মেয়েও আমাকে ভালোবাসে। তখন তোমার বাবা বলতো, আমার মেয়েকে ভুলে যেতে কত টাকা নেবে? তখন আমি বলতাম, চৌধুরী সাহেব, টাকার জন্য আপনার মেয়েকে ভালোবেসেছি। আপনি ঠিকই ধরেছেন, তাই আপনার যত ধন সম্পদ আছে সব আমাকে দিয়ে দেন এবং আপনার মেয়েকে নিয়ে যান। ফাজিল শয়তান। আচ্ছা সত্যি টাকা পেলে আমাকে ভুলে যাবে? তোমার কি মনে হচ্ছে? তোমার যেটা মনে হচ্ছে সেটাই সঠিক। তুমি আমার উপর কেমন ভরসা করো সেটা তুমি জানো। এমন উত্তর দাও যে পরের প্রশ্ন কি আর খুঁজেই পাই না। তাই? আর না হলে এমনভাবে বলতে হবে, চৌধুরী সাহেব, আপনার মেয়েকে ভুলতে পারবো না, কারণ আমার বাচ্চা আপনার পেটে। থুরু, না মানে আপনার মেয়ের বাচ্চা আমার পেটে। থুর বাল, না না না, মানে আমার বাচ্চা আপনার মেয়ের পেটে। ইরা হাসতে শেষে হাতে হাসি থামিয়ে দিয়ে বলল, এত ফাজিল কেন? আমার বাচ্চা তোমার পেটে। আচ্ছা, এবার ফোন কেটে ফ্রেশ হয়ে আসি এবং খেয়ে রেডি হয়ে নিই। আচ্ছা ঠিক আছে, যাও আর পিক পাঠিয়ে দাও। আর কবে যে একসাথে শাওয়ার নেব? তাই না? স্বপ্ন দিতে থাকো, আল্লাহ চাইলে অবশ্যই পূরণ হবে। জি আচ্ছা যাও। আর যদি বলো না, থাক, কিছু না। যাই হোক, আই লাভ ইউ বেবি, আই লাভ ইউ, আই নিড ইউ, আই এম সো। এত রোমান্টিক কেন? রাখো ফোন। লাভ ইউ টু। ফোন কেটে দিয়ে রুমে ফোন রেখে ওয়াশরুমে এসে গোসল করে দুজনে একসাথে খাবার খেয়ে রেডি হয়ে আমি অফিসে, আনিলে ভার্সিটিতে চলে গেল। এমনভাবে দেখতে দেখতে 2 মাস চলে গেল। আমার সব প্রমাণ কমপ্লিট, তাই আমি আমাদের বিভাগীয় NBR অর্থাৎ ন্যাশনাল ব্লাড অফ রেভিনিউর কাছে পাঠিয়ে দিয়েছি। বাকি কাজ তারা উপজেলা পর্যন্ত নিয়ে বাকি কাজটা করে দেবে। আর বলেছি যখন রিডিংয়ে যাবে তখন যেন আমাকে বলে। 2 দিন পর ফোন রিসিভ করতেই, তুমি এমনটা কেন করেছো? আমি জানি তুমি সব কিছুই করেছো। আমি আবার কি করলাম? কি হয়েছে? জাতীয় রাজস্ব বোর্ড থেকে আমাদের বাসায় গিয়ে রেড করেছে এবং সব কালো সম্পত্তি একদম জব্দ করেছে। তোমার মনে হচ্ছে এগুলো আমার কাজ? এগুলো আমি করতে পারি? আমার ভবিষ্যৎ শ্বশুর বাড়ি বলে কথা, হবু শ্বশুর হবে বলে কথা। নাটক কম করো, এমন করার কি প্রয়োজন ছিল? আমি নাটক করি? আমাকে দেখলে তোমার অভিনেতা মনে হয়? তোমার সাথে আর কোনো কথাই নেই। হ্যালো, আরে শোনো শোনো। এরা ফোন কেটে দিয়েছে। আমি আসতে লাগলাম। ব্যথা তো লাগবেই, অবৈধভাবে জমানো টাকা পয়সা সব শেষ হয়ে গেল যে। এটাকে ফোন দিলাম কয়েকবার, রিং হওয়ার পর কেটে দিল। আবার ফোন দিলাম, রিসিভ করলো। কি হয়েছে? খুব ব্যথা করছে তাই না? যাদের নিয়ে এইসব প্রাচুর্য গড়ে তুলেছ তাদের কি অবস্থা হয়েছিল একবার ভেবে দেখিও। বাবার মতো ওই রকম হয়ে যেও না। আর মনে তো হচ্ছে বাসায় আসো, তাই না? আমি তোমাদের দিকেই আসি, এখনো তোমাদের বাসায় যাইনি, তবে ভাবছি তোমার সাথে দেখা করতে যাব। কি পরিস্থিতি! আমি এখন আমাদের উপজেলায় জাতীয় রাজস্ব বোর্ডের অফিসে। খুব মজা লাগলো তাই না? বিষয়টা তেমন না, সেটা যাই হোক। তুমি উপজেলায় এসে নামলে আমাকে ফোন দিও, একসাথে যাব। আচ্ছা ঠিক আছে, তবে আমি কিছুটা খুশি এবং কিছুটা ব্যথিত। কষ্ট পারলে না, তুমি তোমার বাবার মতো তুমি হতে পারলে না। আমি হতেও চাই না, আমি আমার মায়ের মতো। আচ্ছা এখন ফোন রাখো, আমি গাড়িতে আছি।
আমি এদিকে সেদিকে ঘোরাঘুরি করে সময় পার করে দিই। বিকেলের দিকে ইরার ফোন আসে, তাই অটো স্ট্যান্ডে যাই। গিয়ে দেখি গাড়ি দাঁড়িয়ে আছে। দরজায় টোকা দিতে ইরা দরজা খুলে, কী ব্যাপার ম্যাম, কোনো সমস্যা? এখানে আপনি দাঁড়িয়ে আছেন কেন? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? সমস্যা দেখেছোটা কি? আর নাটকটা করে গাড়িতে ওঠো। আচ্ছা চলেন এবার যাই। দরজা খুলে গাড়িতে উঠতেই ইরা ড্রাইভ করতে থাকে। দুজনে কথা বলতে বলতে ওদের গ্রামে এসে পৌঁছায়। এক সময় এটা আমারও গ্রাম ছিল। গাড়ি থেকে নেমে বাড়ির দিকে তাকিয়ে দেখি, বাহ, ভালোই তো বাড়ি বানিয়েছে। ইরার সাথে বাড়ির ভিতরে গেলাম। ইরা ওর বাবার কাছে যায়। যেতেই, বাবা, এগুলো কিভাবে হলো? তোমার সাথে কে এমন শত্রুতা করলো? আগে থেকে কি কিছু টের পাওনি? কিছু সরাতে পারোনি যে তোমার সাথে এগুলো করেছে? ওর তো আমি ওকে না, ওকে একদমই ছাড়বো না। বাহ, কি অ্যাক্টিং! কে ছাড়তে বলেছে? ধরেই রাখো না। তোকে কিছু করতে হবে না রে মা। কিন্তু ওই ছেলেটা কে? কেমন পরিচিত মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি। কিভাবে চিনবা? এই ছেলেটা, সে যার কথা তোমাদের বলেছিলাম। তা বুঝলাম, কিন্তু ওই ছেলেকে খুব পরিচিত মনে হচ্ছে। ফেসটা কেমন চেনা চেনা লাগছে। তখন কেউ আমার বাবার নাম ধরে বলে ওঠে, তার চেহারার সাথে মিলে, আমাকে তার মতোই লাগে। ঠিক বলেছিস। আমি এতক্ষণ মনে করার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। তুই এখানে কি করতে এসেছিস, আর কেন এসেছিস? আপনার মেয়েকে নিতে এসেছি। তখন তো তাড়িয়ে দিয়েছিলেন ভিখারি বলে। আমার মাকে গোটা গ্রামবাসীর সামনে অপমান করে চোর অপবাদ দিয়ে তো তাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এখন তো দেখি আপনি ভিখারি হয়ে থাকেন বা ধনী হয়ে থাকেন, আপনার মেয়েকে আমার লাগবে। কুত্তার বাচ্চা, তোর তো সাহস কম না? ভিখারির বাচ্চা হয়ে আমার মেয়ের দিকে নজর দিস? তোর আমি কি করতে পারি জানিস? আপনি আমার কিছু করতে পারবেন না, কিছুই না। কিন্তু আমি আপনার অনেক কিছুই করতে পারি। আপনার বাকি যে সম্পত্তি আছে সেগুলো যেতে পারে, আপনার চেয়ারম্যান পদও যেতে পারে। আইনের হাত অনেক লম্বা, অনেক। তোকে তো আমি খুন করে ফেলবো। ও চেয়ারম্যান সাহেব, উত্তেজিত হবেন না। আপনার আবার হাই প্রেশার, কখন কি হয় ঠিক আছে না। মানে আপনাকে দেখার অনেক শখ ছিল, তাই আসা। না হলে কখনো আসতামই না, আপনার কসম। তুই আমাকে এখন চিনতে পারিসনি। আমি আপনার নারী নক্ষত্র সব কিছু জানি, কিন্তু আমার সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। এরা আমাকে চোখের ইশারায় যেতে বলছে, তাই আমি বললাম আজকের মতো বিদায়, আবার আগামীকাল আসবো। আর আপনার মেয়েকে আমার সাথে করে নিয়ে যাব। যদি কোনো রকম সমস্যা সৃষ্টি করেন তাহলে আপনার সব কিছু যাবে। এত বছরের অবৈধ সঞ্চিত সম্পদ সব যাবে। তুই আমাকে হুমকি দিচ্ছিস? এর পরিণাম কি হতে পারে জানিস? আর আমার মেয়েকে তোকে কখনো দিব না, বেঁচে থাকতে তো কখনোই না। তাই না? সামনে এগিয়ে গিয়ে ইরাকে কোলে তুলে নিয়ে বললাম, এখনই নিয়ে যাব। এই যে পিস্তল দেখেছেন, যে সামনে আসবে তার ওপরে যাওয়া নিশ্চিত। ভয়ে কেউ সামনে আসার সাহস পায়নি। ইরাকে নিয়ে বাইরে এলাম। আসতেই, এটা কোনো কাজ হলো? তুমি সব কিছুই গন্ডগোল করে দিয়েছো। আমি কি করব? তোমার বাবা আর তার চামচাগুলো তো শুরু করলো। তুমি কি আমার সাথে এখন যাবা না থাকবা? আরে এই পরিস্থিতিতে কি যাওয়া ঠিক হবে? কিন্তু সমস্যা হচ্ছে বাসায় গেলে আর বের হতে দেবে না। কি যে করি, পড়েছি একদম মাইন কাছে পায়। ভেবে দেখো কি করবা। এখন তোমাকে দুটার ভিতরে একটা বেছে নিতে হবে, হয় আমাকে আর না হয় পরিবারকে। আমি বলবো পরিবারকেই বেছে নিতে। পরিবার না থাকার কষ্ট আমি বুঝি, আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না। আমার দুটাই চাই, আমি কাউকে ছাড়তে পারবো না। আমি ভেবেছিলাম আব্বুকে ম্যানেজ করব, কিন্তু তুমি সব কিছু গন্ডগোল করে দিয়েছো। তুমি একসাথে কখনো করাতে পারবে না, এজন্যই তোমাকে বারণ করতাম, কিন্তু তুমি তো বোঝোইনি। আমি কি জানতাম নাকি যে তুমি এইসব প্ল্যান করে রেখেছো? তোমার বাবার ওপর প্রতিশোধ নেওয়ার ইচ্ছা তো সেই তখন থেকে ছিল। আগে এইসব প্ল্যান গুরুত্ব দিইনি। যখন থেকে তোমার সাথে পরিচয় হলো তখন থেকে বেশি করে আমার প্ল্যানের সময় দিই। আর কখনো কল্পনাতেও ভাবিনি যে তোমাকে ভার্সিটিতে দেখতে পাবো। তোমার প্ল্যানের জন্য এখন আমি মাইনকার চিপাই পড়েছি। এখন তুমি আমাকে নামাবে না এমন ভাবে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবে, বুঝেছো? কেন এমনভাবে থাকতে খারাপ লাগছে নাকি? খারাপ লাগলে নামিয়ে দিয়েছি। না, ভালোই লাগছে, কিন্তু পিছনে ফ্যামিলি সব দাঁড়িয়ে আছে, লজ্জা তো করে, তাই না? ভালোবাসায় লজ্জিত না হলে ভালোবাসা টিকে থাকে না, জানেমান। আচ্ছা সেটা বড় কথা নয়, কথা হচ্ছে যাবা না থাকবা। আগে নামাও তো কোল থেকে। আচ্ছা ঠিক আছে, নামাচ্ছি। ইরাকে নামিয়ে ইরার ফ্যামিলির দিকে ঘুরে ইরার আব্বুকে উদ্দেশ্য করে বললাম, আমানত রেখে গেলাম, আগামীকাল নিয়ে যাব। যদি আমানতের খেয়ানত করেন তাহলে আপনার শেষ, আমি দেখে ছাড়বো।
আর যদি আমার আমানতের গায়ে কোনো আঘাত করেছেন তাহলে আপনার কি হবে ভাবতেও পারবেন না। আর আমার ক্ষতি করার চিন্তা তো কখনোই করিয়েন না। তোর এই সব হুমকিকে তোয়াক্কা করি না। তোর যা ইচ্ছে করতে পারিস। আর আমার মেয়ে আমি আগামীকাল বিয়ে দিব। আমার মেয়ের সাথে কি করব না করব তোকে বলতে হবে? আচ্ছা, থানায় একটা জিডি করে দিচ্ছি, বলে দিব আমি ইরার বাবার নাম। আমার যদি কিছু হয়ে যায় তাহলে এর সম্পূর্ণ দায় আপনার বাবার। কি বলো, ঠিক আছে না? তুই ওখানে দাঁড়িয়ে কি করছিস? এই ভিখারি বাচ্চার পাশে তোর কি? না না, যা দেখছি আপনাকে রাস্তার ফকির না বানালে আপনি শিক্ষা পাবেন না। বাবু শ্বশুর বলে কিছুটা ছাড় দিচ্ছে, কিন্তু না, দেখি আমার ভুল হচ্ছে। দেখেন, আপনার সব অপকর্মের প্রমাণ আছে। আমার কথা না শুনলে আপনার অবস্থা আরও করুণ হবে। ভাবছেন যে আমাকে মেরে ফেলে সব কিছু শেষ? এই চিন্তাভাবনা ভুলেও করবেন না। আমি আমার টিমমেটকে বলে এসেছি, যদি আমি একদিন কোনো রেসপন্স না করি তাহলে সব কিছু হেড অফিসে দিয়ে দেয়, আর আমাকে হত্যার দেয় আপনার উপর দেয়। মনে মনে বললাম, এগুলোর কিছুই তো করিনি, শুধু ভয় দেখানোর জন্য এমন বলা। এর আব্বুকে টেনে ওর চাচা ভেতরে নিয়ে গেল। আচ্ছা থাকো, আমি যাই। আমি আগামীকাল সকালে এসে নিয়ে যাব। সত্যি আসবে তো? ইনশাল্লাহ। এখন যাই, আর বাসায় কি হয় না হয় দেখতে থাকো। ফোন নিয়ে নিলে যেই ফোনটা দিয়েছি ওইটা ইউজ করিও। বাই, সাবধান যেও। আর থাকবো কোথায়? হোটেলে গিয়ে উঠবো, তারপর ওখান থেকে চলে আসি। আর এরা বাসার ভিতরে যায়। ওই দাঁড়া, তোর কলিজা কত বড় যে তুই আমার সাথে এমন করলি? আমি আবার কি করলাম? আমি কিছুই করিনি, সবগুলো তোমার কর্মের ফল। আমাকে ভয় লাগে না? আমার সবচেয়ে বড় ভুল তোকে বাইরে পড়তে পাঠানো। এই কুত্তার বাচ্চা সব কিছুর জন্য দায়ী। আমি আবার কি করেছি? তোর জন্য সব কিছু হয়েছে। তুই মেয়েকে বাইরে পড়তে পাঠিয়েছিস, আর এই সব কিছু হয়েছে। ইচ্ছে করছে তোদের দুজনকে খুন করে ফেলি। আমারই সবার জন্য আপনাকে আমার পছন্দ না। আপনাকে কিছু করা লাগবে না, আপনি আপনার সব কিছু নিয়ে থাকেন, আমি চলে যাচ্ছি। আমু, তুমিও চলো। এমন অমানুষের সাথে থাকার চেয়ে না থাকাই ভালো। এরা, তোর কিন্তু অনেক সাহস বেড়েছে। আপনি সাহসে কি দেখেছেন? পরবর্তী সময়ের কথা ভেবে ভয় করেন। লোভী দেখেছি, কিন্তু আপনার মতো লোভী দেখিনি। লোকে বলে আপনি খারাপ, তারা ভুল বলে না। এগুলো করে করবেনটা কি? মরার পর কি নিয়ে যাবেন? একদিন তো মরে যাবেন, তাহলে এত কিসের রং তামাশা? হ্যাঁ, কিসের এত অহংকার, কিসের এত লোভ? আপনি যদি মরার পরে এগুলো নিয়ে যেতে পারেন তাহলে করেন, কোনো বাধা দিব না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথাগুলো বলে ইরা তার রুমে চলে যায়। আমি হোটেলে এসে রুম নিয়ে বিছানায় শুয়ে পড়ি। তারপর কিছুক্ষণ অমনভাবে থেকে উঠে ফ্রেশ হয়ে ডিনার করার জন্য এলাম। তারপর খাবার খেয়ে এসে নিলয়ের সাথে কথা বলতে লাগে। কিছুক্ষণ কথা বলে ফোনে ভিডিও দেখতে লাগলাম। তখনই ফোনটা আসলো, দেখি এরা ফোন দিয়েছে। ফোন রিসিভ করতে বললাম, কি অবস্থা জানো? তোমার ওখানের অবস্থা কেমন? তোমার টেবিল বাবার কি করছে? পরিবেশ বেশ গরম, মাঝে মধ্যে সিংহের মতো গর্জন দিয়ে উঠছে। এখানে ওখানে ফোন দিচ্ছে, কিন্তু কোথাও কিচ্ছু হচ্ছে না। আমার বাবার বিবিকে পছন্দ ধরেছে। তুমি যাবার পরে এত করে বললাম, কিন্তু কোনো কাজই হলো না। তোমাকে কি কিছু বলেছে? মাঝে মধ্যে আমার উপরে রাখছে, আমি শুধু চুপচাপ শুনে গেছি। তাছাড়া আর কিছুই তো বলেনি। দিনের শেষ মাই হিরো। ইয়েস মাই কুইন, ইওর। ইয়েস বেবি। চুপ চুপ, কি সব ওয়ার্ড উচ্চারণ করে? তোমাকে ইংলিশ বলতে হবে না। তোমার মাইন্ড ঠিক করো, সবসময় উল্টাপাল্টা মিনিং বের করাই হচ্ছে তোমার কাছে। আচ্ছা, আগামীকাল কি রাজশাহীতে যাবা? যেতে হবে, সামনে পরীক্ষা, পড়াশোনা করতে হবে। নিতে আসতে হবে না আসতে পারবা? আসিও এবং হিরোদের মতো উঠিয়ে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। তারপর এর সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়ি। পরদিন উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আবার হোটেলে এসে রুম থেকে আমার ব্যাগ নিয়ে হোটেলে বিল মিটিয়ে গ্রামের দিকে রওনা দিলাম। আধা ঘন্টা পরে ওদের বাসায় চলে আসে। বাসার ভিতরে এসে দেখি সবাই খাবার খাচ্ছে। আমাকে দেখে যে সবার ফেস চেঞ্জ হয়ে গেছে বুঝতেই পারছি। চেয়ারম্যান সাহেবের হবু জামাইকে খেতে দেবেন না? তোকে বিষ দিব, খাবি? কুত্তার বাচ্চা। এই, ওকে বাসায় কে ঢুকতে দিয়েছে? পিস্তল বের করে বললাম, বাধা দিতে এসেছিল, কিন্তু এটার ভয় কেউ এগিয়ে আসেনি। সেটা বড় কথা নয়, কথা হচ্ছে শাশুড়ি মা কোথায়? আপনি খেতে দিবেন না? শালাবাবু কোথায়? দোলাভাইকে আপ্যায়ন করবেন না? তোর কি যে করব আমি নিজেও জানি না। গতকাল থেকে তোর নাটক অনেক দেখছি, কিন্তু তোকে কিছু বললি না। শালা সম্বন্ধী বল, শালা
শালা সম্বন্ধী বলে কি? কাছে গিয়ে মাথায় চাপড় দিয়ে বললাম, বাবু তুমি বড় হও, তারপর না হয় আমার সাথে লাগতে এসো। পুরাই শ্বশুর মশাইয়ের মতো হয়েছে। এখন কিন্তু তুই বেশি বেশি করছিস, এইগুলোর মাসুল তোকে দিতে হবে। এত কথা বলার সময় নেই, আমাকে যেতে হবে। এই তোমার খাবার শেষ হলে রেডি হয়ে আসো, আমি ততক্ষণ বসি। আমার মেয়ে কোথাও যাবে না, ওর পড়াশোনা, বাইরে যাওয়ার সব বন্ধ। তোমার বাবার এগুলোর কথা শুনে কোনো লাভ নেই। তোমার খাওয়া শেষ হলে রেডি হয়ে আসো। এরা খাবার রেখে উঠে রুমে চলে গেল এবং 2 মিনিট পরে রুম থেকে বেরিয়ে এসে বলে, চলো এবার যাই। আর আমি একবারে এই বাসা থেকে যাচ্ছি সেই দিনই, যেদিন শুনবো এই বাসার সবাই ভালো হয়ে গেছে, সেই দিন এই বাসায় ফিরবো। জানি কখনো এই বাসায় ফিরে আর হবে না, কারণ তোমরা কেউ তো আর ভালো হবে না। এবার বাসায় ফিরলে এবার কোলে একটা বেবি নিয়ে আসবো। তোর উপর আমি কেস করব। ভয় দেখিয়ে লাভ নেই চেয়ারম্যান সাহেব, আপনার মেয়েকে নিয়ে যাবার সময় থানায় জিডি করে যাব। আর আমি একজন স্পাই, আমার কিছু করার চেষ্টা করলে আপনার লাভ থেকে বরং ক্ষতিই হবে। আর আমি আজকে আইনি ফর্মালিটি পূরণ করে নেব, তাই এইসব কিছু করার চিন্তা না করে আপনি আপনার মতো করে কাজ করতে থাকেন। এই চলো যাই। এরা এসে আমার হাত ধরে নিল, দুজনে একসাথে বাসা থেকে বেরিয়ে এলাম। আমার একটা অ্যাকাউন্টে 10 লাখ টাকা ছিল, ওই অ্যাকাউন্টের অ্যাক্সেস আব্বুর কাছেও ছিল, কিন্তু আমি গতকাল টাকাগুলো আমার পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি। জানি এই টাকার অনেক প্রয়োজন পড়বে। বাহ, ভালোই তো। আমার হবু বউ দেখি অনেক চালাক। চলো এবার যাই। তোমার বাবা কিছু খোলো না, কোনো বাধা দিল না? তার ধন সম্পদকে অনেক ভালোবাসে তো, তাই তোমাকে কিছু বললো না। আর তুমি যেখানে বলেছো তাতে মনে হয় না আর কিছু বলবে। তবে বাদ দাও, আমরা আমাদের মতো জীবন করছি। ভালো মানুষ হলে বুঝতো, কিন্তু বুঝলো না। আম্মু আমাদের প্রস্তাবে রাজি, কিন্তু আব্বু হয়নি। হলেও কি আর না হলেও কি, আম্মু অনেক কান্না করছিল এবং চলে যেতেও বলেছিল। বুঝলাম। আচ্ছা এবার যাই। তারপর দুজনে চলে আসে রাজশাহী। এরা আমার বাসায় এসে ওঠে, আর নিলয় তো আমাদের দেখে হয়রান। কিরে ভাই, এইসব কি? তাহলে শোন আজকে কি হলো। গতকালেরটা তো জানিস, আজকেরটা শোন। তারপর সকাল থেকে কি হলো নিলয়কে বললাম। শালা তো কাহিনী না, তোদের কাহিনী নিয়ে দেখি একটা গল্প লিখতে হবে। লিখতে থাক। ভাবি এখানে থাকবে না, বাসায় তার বাসায় যাবে। এখানে থাকলে কি সমস্যা হবে তোমার? বাসা তো অনেক বড়ই আছে। আরে না ভাবি, কি সমস্যা হবে? কোনো সমস্যা নেই, আপনারা আপনাদের এই সংসার জীবন শুরু করতে পারেন। আমার সংসার জীবন কবে যে শুরু হবে? জেনকে ডেকে নিও, তাহলেই তো হবে। জেনের ফেসবুক আইডিটা আমাকে দিও তো। না, এটা হবে না, তখন আপনারা দুজন মিলে আমাকে বাস দিবেন। আচ্ছা আপনারা কি বিয়ে করবেন? না হয়ে গেছে। তোকে ছাড়া কিভাবে সম্ভব দোস্ত? ভাবছি কিছুদিন পরে করব। এরা এখন ওর বাসায় চলে যাবে। দুপুর তো হতে চললো, খেয়ে তারপরে না হয়ে যাবেন। আরে না, বাসায় চলে যাবো। আচ্ছা থাকো, আমি যাই। যা, বাইক নিয়ে গিয়ে রেখে আয়। তারপর বাইক বের করে ইরাক ওর বাসায় রেখে আসে। ফোন দিয়ে আব্বু আম্মুকে সবকিছু বলি, মানে নিলয়ের আব্বু আম্মুকে। আব্বু আম্মু বললো যে কোনো সমস্যা হলে তিনি দেখে নেবেন। একজন ডিআইজি বলে কথা। এমনভাবে কয়েকটা দিন চলে গেল এবং সবকিছুই নর্মাল চলতে থাকে। ইরার ফোন থেকে ফোন আসে, রিসিভ করতে ওবাস থেকে, শোনো না, মিস ইউ, অনেক মিস করছি। বুঝি এবার বিয়েটা করে নি না? আব্বু রাজি না, আম্মু রাজি আছে। আমার বাবার অপেক্ষায় থাকলে আমাকে চিরকুমারী হয়েই থাকতে হবে। বাসায় কথা বলেছ? তোমার ফ্যামিলি কি বলছে? আচ্ছা আব্বু আম্মুকে, মানে নিলয়ের আব্বু আম্মুকে ডাকি, তারপর না হয় বিয়েটা করি। আমি তাদেরকে আগামীকাল আসতে বলি, কি বলো? আচ্ছা ঠিক আছে। সব ঠিক আছে, কিন্তু তোমার জন্য খারাপ লাগছে। তোমার হয়তো কত স্বপ্ন ছিল, কিন্তু আমি সব ভেঙে দিয়েছি। এই শোনো, কেউ কিছু করেনি, আমি সব কিছু করেছি। আমার খারাপ লাগলেও এতটা খারাপ লাগছে না। ভাবছি যদি আম্মু থাকতো তাহলেই হতো। কথা বলেছি, কিন্তু আসতে পারবে না। আব্বু কোনোভাবেই আসতে দিবে না, তাই আম্মু বলেছে অমনভাবে বিয়ে করে নিতে। আচ্ছা ঠিক আছে। একটু কথা বলে ফোনটা রেখে আব্বু আম্মুকে আসার জন্য বলি। তারা আসবে বলল। আজকে এমনভাবে পার হয়ে যায়। পরের দিন বিকেলে আব্বু আম্মু আসে, ওনার সাথে কথা বলি এবং ইরাকে নিয়ে এসে ওনাদের সাথে পরিচয় করে দিই। আব্বু আম্মু তো বেশ পছন্দ হয়েছে। আব্বু বললেন ওর বাবার সাথে কথা বলবেন, তাই ইরার কাছ থেকে ইরার আব্বুর নাম্বারটা নেই। আর বলে ইরার আব্বুকে রাজি করাতে পারলো না হলে বিয়ে করাবে আগামীকাল। ইরা কিছুক্ষণ থেকে চলে যায়, তারপর তার বাসায়। আজকে পার হয়ে গেল, আগামীকাল আসে। রাতে আব্বু ইরার আব্বুর সাথে কথা বলে, পাশেই বসে শুনছিলাম, কিন্তু রাজি হয়নি। তার একটাই কথা, আমাকে তার জামাই হিসেবে মেনে নেবে না। আব্বু আর কি বলবে?
বিয়ের জন্য সব কিছু ব্যবস্থা করে। যা ভাই, জীবনে এগিয়ে যা। আবার তুই আমার জীবনের থেকে আরেক ধাপ এগিয়ে গেলি আর আমি পিছিয়ে গেলাম। এই তো জীবন। মনে কষ্ট নিয়ে কি করবি বন্ধু, এমনভাবে চলে যাচ্ছে তোর এবং চলেও যাবে। তারপর সন্ধ্যায় কাজে অফিসে বিয়ে হয়ে যায় আর বাসায় সবার দাওয়াত থাকে, যেমন আমার টিমের সব কয়েকজন, তারপর ইরার একজন বান্ধবী এবং তার বর, আর ইরার বাসায় যে ফ্যামিলিটা ছিল তারা সবাই মিলে বেশ এনজয় করলো। ইরাও খুশি, তবে তার ভিতরে একটা চাপা কষ্ট, সেটা বুঝতে পারছি, কারণ তার পরিবারে কেউ তার পাশে নেই। কাছে গিয়ে বললাম, তোমার মন খারাপ তাই না? আমার ফ্যামিলির কেউ নেই। আম্মুকে বললাম আসার জন্য, কিন্তু আসতে পারবে না বলেছে। আম্মু বলেছে আব্বু নাকি আম্মুকে মেরেছে। কথাটা শুনে অনেক কষ্ট পেয়েছি। সব কিছু তো আমার জন্যই হয়েছে। এই জন্য পুরো কথা বলতে না দিয়ে ইরা বলল, থাক, আর বলতে হবে না। তুমি কি বলতে চাও বুঝতে পেরেছি। তোমার ওই একটা কথাই, তাই তো? আমি আমার বাবাকে ঘৃণা করি, সেই ছোট থেকেই। জি বুঝলাম। দেখতে দেখতে রাত হয়ে যায় এবং ছোট অনুষ্ঠানটা শেষ হয়ে যায়, আর একে একে সবাই চলে গেছে। দুইটাই রুম। বেচারা নীলয়ের ভাগ্য আজকে ড্রয়িং রুমে জুটল। গতকাল তো আমার সাথে শুয়েছিল, কিন্তু আজকে ড্রয়িং রুম। এমনভাবে না দাঁড়িয়ে রুমের ভেতর যা। বেস্ট অফ লাক বন্ধু, বিড়ালটা ভালো করেই মারিস। আর এই নে আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। তে শালা, এখন থেকে দেখবি আর জ্বলবি আর লচির মতো বলবে, কিন্তু জেরিনকে নিয়ে আসতে পারবি না। পারবো, পড়াশোনাটা শেষ করে জবটা পেতে দে। চিন্তা করিস না, আব্বুকে বুঝিয়ে তার আগে তোদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আমি থাকতে চিন্তা কেন করিস বল্টু? সেটাই তো। আচ্ছা এখন যা, আর গিয়ে বিড়ালটা মার। তারপর রুমের ভিতরে আসতে ইরা আসে। এবার আমাকে কে বাধা দেয় বলো? এখন হবে মিশন ইউ। এমনভাবে হবে না, আগে ছোট করে নিজেদের দোয়া করি, নামাজ পড়ি, তারপর যা হবে তাই হবে। তারপর আর কি, বাকিটা ইতিহাস। কি ভাই, আপনারা এখনো দেখছেন? একটু তো লজ্জা শরম করেন। দেখার জন্য এমন ওকে না দিয়ে বিয়ে করে নেন, তাহলে সরাসরি দেখে নেবেন যে কি হয়। বাই বাই, আল্লাহ হাফেজ। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।